কথা শোনা দরকার, তাদেরকে বক্তব্য রাখতে দেওয়ারও পরিবেশ করা দরকার। সেই কারণে আপার হাউস থটটাই প্রথম বিএনপি থেকে কিন্তু বর্তমানে এস্টাবলিশ হয়েছে। এখন আপার হাউস নিয়ে একটু ডিবেট হবে, পলিটিক্যাল পার্টিতে কেমনে হবে, কারা আসবে, কেমনে আসবেন, বাট দ্যাটস নট দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। ইম্পর্টেন্ট হলো প্রথমে বাংলাদেশ জাতীয়বাদী দলই এই কনসেপ্টটাকে তৈরি করে জনগণের সামনে পেশ করেছে, কারণ এটাকে জনগণকে অন্তর্ভুক্ত করার জন্য। তার ভিতরে আমাদের ডিসেবল জনগোষ্ঠীও খুবই ইম্পর্টেন্ট, এন্ড তারাও ইম্পর্টেন্স পেতে হবে। ইটস আ মাস্ট। আমরা কথা বলছি যে পল্লীও নয়, মানে রুরাল বাংলাদেশে যে ধরনের হ্যান্ডিক্রাফট তৈরি হয়, বা রুরাল বাংলাদেশে যারা উদ্যোক্তা কিছু প্রোডাক্ট করেন বা কিছু সার্ভিসেস আপনারা ডিজাইন করে দেন, সকল উদ্যোক্তার পণ্যকে যেন খুব ইজিলি আমরা বিভিন্ন মার্কেটে মানে কানেক্ট করে দিতে পারি। চাঁদাবাজি বাদে, দুর্নীতি বাদে, অন্য কোনো কাঠামো সমস্যা বাদে। সেই জন্য তারেক রহমান সাহেব দেখেছেন আমাদের অ্যামাজন পোর্টালেও আপনাদের পণ্যগুলি রেজিস্টার্ড হবে, সেরকম বক্তব্য উনি কিন্তু রেখেছিল। এটা একটা এক্সাম্পল দিয়েছিল, বাট প্রিন্সিপাল হলো যে বাংলাদেশ জাতীয়বাদী দল চাচ্ছে আপনারা যারা উদ্যোক্তা হবেন, যেভাবে হন, সার্ভিসেস অথবা প্রোডাক্ট বানায়, আপনাদেরকে মার্কেট পর্যন্ত যেন খুব ইজিলি অ্যাক্সেস দেওয়া যায়। তার ভিতরে লজিস্টিক্স, ট্রান্সপোর্টেশন, ঋণ, ব্যাংকের লোন বলেন বা গ্রান্ট বলেন, বা আরো প্রশিক্ষণমূলক সেবা, সেটার জন্য আমরা কিন্তু নিরসভাবে কাজ করে যাব। আমরা বলতেছিলাম যে আমরা অনেক বেকার আছি। বাংলাদেশে তো সমস্যা, তো বড় সমস্যা এটাই যে শিক্ষিত মানুষের বেকারত্ব হার সবচেয়ে বেশি পৃথিবীতে। যারা আনস্কিল লেবার, তারা জনসংখ্যায় সবচেয়ে বেশি বিদেশে, কিন্তু সবচেয়ে কম পরিমাণ পার ক্যাপিটা রেমিটেন্স বাংলাদেশে পাঠানো হয়। তা এই আপস্কিলিং এবং রিস্কিলিং জায়গাতে আমাদের অনেক কাজ করতে হবে, এন্ড তার পাশাপাশি ওনাদেরকে দিয়ে আমাদেরকে কর্মসংস্থান জায়গাটা তৈরি করে দিতে হবে। আমরা যেখানে আনএমপ্লয়মেন্টের ব্যাপারে দেখবো, আপনারাও যেন সবাই বিশেষ করে শিক্ষিত যারা আছেন সঠিক কর্মতা পান, এবং সঠিক কর্ম পাওয়ার পরে যেন মার্কেট রেট বেতনও পান, এটাকে আমাদের নিশ্চিত করতে হবে। অনেক সময় আমরা এক্সপ্লয়েট করি, আমরা প্রতিবন্ধী কাউকে দেখে এক্সপ্লয়েট করি যে আচ্ছা ঠিক আছে চাকরিটা দিলাম, মার্কেট রেট কম বেতন, অথচ তার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কিন্তু মার্কেট রেটের চেয়ে অনেক বেশি মাঝে। ওকে, আমরা অনেক সময় আমাদের প্রতিবন্ধী ভাই বোনদেরকে চাকরি দেওয়ার সময় এটাকে সিএস হিসেবে দেখি, ও একটা রাখো চাকরিতে, বা এটা যে ওই দান খরাতের অ্যাকাউন্টস থেকে বেতনটা দিয়ে দিও। নো, আমরা দেখতে চাই যে যারা যারা চাকরিতে আসবেন তারা সমানভাবে চাকরি করবেন অন্যদের মতো। সেই জায়গাতে আমরা যতটুকু আইন লাগে সে আইনও পরিবর্তন করব, নতুন নতুন আইন লাগলে পরে সেটাও আমরা নিশ্চিত করব। এটা অলরেডি আমাদের ডে ওয়ানে পলিসি। বিএনপি হলো একটা, প্লিজ বলেন স্যার। যেখানে বলছেন যে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের জায়গাটা করতে হবে, যেমন বিএনপি আরো দীর্ঘ 20 বছর আগে আমাদের এলাকায় কিন্তু শিল্প কারখানা ছিল না। এখন বর্তমানে কিন্তু স্বাভাবিক জনগোষ্ঠীর জন্য বহুল শিল্প কারখানা আছে। আমরা চাই প্রতিবন্ধীদের জন্য এমন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, ওইখানে শুধু প্রতিবন্ধী ব্যক্তিরাই থাকবে। আর আমাদের যে ন্যায্য দাবি, সরকারের যে দাবিটা আছে যে 12,500 টাকা স্কেলে বেতন দেওয়া হয়েছে, আমাদেরকে ওই রকম একটা স্যালারি দেওয়া হোক যাতে আমরা আমাদের নিজের কর্ম দিয়া আমাদের ফ্যামিলিটা বহন করতে পারি, যাতে একবার একটা প্রতিবন্ধী না খেয়ে বাঁচে, এরকম যাতে আমরা খেয়ে বাঁচতে পারি। থ্যাংক ইউ। ওই জায়গাতে আমি আসতেছি, আপনি বলাতে আমি আগেই চলে যাই সেখানে। দেখেন আমরা কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশে 5 রকমের মিনিমাম ওয়েজ আছে, which is very strange এখানে একটা দেশের জন্য। মানে 5টা ডিফারেন্ট শ্রমিকদের জন্য 5 রকমের শিল্পতে মিনিমাম ওয়েজ আছে। তার ভিতরে হাইয়েস্ট হলো গার্মেন্টস শিল্প। তো আপনি যে 12,500 টাকার কথা বলেছেন, বা যেটাই মানে আলটিমেটলি বাংলাদেশে মিনিমাম ওয়েজ হয়, আমরা দেখতে চাবো এই মিনিমাম স্যালারি সবার জন্য সমানভাবে যেন প্রযোজ্য হয়, বিশেষ করে আমরা যারা প্রতিবন্ধী আছি তাদের জন্য। এই ব্যাপারে আমরা কিন্তু অলরেডি আইএলও যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তাদের সাথে কিন্তু আমরা মানে কি বলবো, প্রমিস্টিক ওয়ার্ডটা ঠিক না, আবার আমাদের একটা যে উদ্দেশ্য সেটা শেয়ার করে ফেলছি একটা ইন্টারন্যাশনাল ফোরামে অবস্থা। তো আমরা কোনোভাবে দেখতে চাই না যে যেটা আমরা বললাম মার্কেট রেট বা আইনি রেটের চেয়ে কম কেউ কোনো পেমেন্ট পায়, ওর মানে ও যে ব্যাকগ্রাউন্ড থেকে না আসুক, বিশেষ করে ডিসেবল অর অল্টারনেটিভলি এনেবল। বা থ্যাংক ইউ এই পয়েন্টটা তোলা।
আমি একটু একমত না, দ্যাট ডাজ নট মিন যেটা হবে না, ইট জাস্ট মিনস আমার ব্যক্তিগত মত। আমি মনে করি না যে এরকম একটা মানে কর্মসংস্থানের পল্লী বা একটা ফ্যাক্টরি করা যেখানে সব প্রতিবন্ধীকে নিয়ে এক জায়গায় আমরা ঢুকিয়ে দিব। আমি ব্যক্তিগত মনে করি সেটাকে আবার কিন্তু প্রমোট করতেছি যে ডিসেবল মানুষদেরকে মানে নর্মাল সোসাইটি থেকে সরাই দিতে হবে। আমরা হয়তো উদ্দেশ্য ভালো করতে চাচ্ছি, বা অনেকে আছে অসৎ উদ্দেশ্য নিয়ে এটাকে এক্সপ্লয়েট করবে, বা আবার যা আমি বললাম আবার সমাজে ওই মেনে চলে আসবে, এটা একটা ট্যাবু সাবজেক্ট, এটা তো হবে না। আবার অনেক সময় যে এতিমখানার মতো বা বোর্ডিং স্কুলের মতো ওই কোনো পরিবারে কেউ প্রতিবন্ধী ছোটবেলায় ওই তারে বাসে করে পাঠিয়ে দিবে ওই প্রতিবন্ধী এলাকা। সো এটা আমার ব্যক্তিগত কথা আমি বললাম, বাট ইট ডাজন্ট মিন যে আমি রাইট বা আপনি রাইট, জাস্ট মিনস এই আলোচনাটা উচিত আর একটু দীর্ঘমেয়াদী করা আপনার সাথে বা আপনার কলিগদের সাথে। বাট ডেফিনেটলি আপনি যেটা বললেন যে এমন কিছু করতে হবে যেন প্রত্যেকটি মিল কারখানায় যেই লেবারই হোক বা যে ম্যানেজারই হোক ওনাদেরকে যেন কর্মসংস্থান নিশ্চিত করা যায়, আর নিশ্চিত করতে আমাদের হবে। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যেটা বললাম বিএনপি চাচ্ছে, খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা কমেন্ট ছিল আপনার থেকে, আমি অনুরোধ করে রাখলাম। ধন্যবাদ এই কন্ট্রিবিউশনটা করার জন্য। তো সেই ধারাবাহিকভাবে আমি একটু এগিয়ে নিতে চাই যে তাহলে এখন আপনাদের কি করণীয় আছে। আপনাদের করণীয় তো আপনারা করে ফেলছেন, যে আপনাদের জায়গা থেকে আপনাদের স্থান থেকে আপনার যেই জায়গায়, যেটা আমার সম্মানিত মোস্তফা কামাল সাহেব বলেছেন যে পৃথিবীতে এত মারামারি, হানাহানি, গ্রিড, অ্যাঙ্গার, লালসা, সেটার ভিতরেও বাংলাদেশও আছে। সেটার ভিতরে যে আপনারা সাহস করে একটা উদ্যোগ নিয়েছেন যে সবাই লিখিতভাবে অঙ্গীনামা সাইন করেছেন যে আপনারা শান্তিকে প্রচার করবেন, শান্তি উন্নয়নের কমিউনাল হারমোনির দিকে আপনারা সুচেষ্টা বা সুদৃষ্টি রাখবেন, এন্ড যেমনে পারেন সেমনে করবেন। কেউ বক্তব্য রাখবেন, কেউ ফেসবুক বা অনলাইন মিডিয়া ব্যবহার করবেন। অলরেডি আপনারা কিন্তু চ্যাম্পিয়ন্স অফ বাংলাদেশ হিসাবে স্বীকৃতি পেয়ে গেছেন, আমাদের হিসেবে। এখন আপনাদের বাকি কিছু কাজ আছে। বাকি কাজ হলো মানে পরিষ্কার হওয়া যে আপনাদের অধিকারটা কি, অধিকারটা কিভাবে আপনারা দেখতে চান যে বাস্তবায়ন। এই পরিষ্কার চিন্তা থেকে এই ভবিষ্যতে যখনই আমার মতো রাজনীতিবিদের সাথে কথা বলবেন বা অন্য কোনো দলের সাথে কথা বলবেন, তাদেরকে পরিষ্কার ভাবে প্রশ্ন করবেন যে ওনারা কিভাবে এই অধিকারগুলোকে রক্ষা করবেন, বাস্তবায়ন করবেন। হোল পিপল অ্যাকাউন্ট, এটা হলো পলিটিক্যাল ফর্ম। আমরা যাকে বলি ফোর্থ স্টেট মিডিয়া, আমাদের মিডিয়া ভাই বোনদেরকে কিন্তু আপনাদের একদিকে সহযোগিতা করতে হবে, তাদের অনেক সময় তথ্য থাকে না, আর আরেকদিকে তাদেরকে ব্যবহার করতে হবে। কারণ মিডিয়া একটা খুবই পাওয়ারফুল টুল, মিডিয়া একটা অথেন্টিক টুল। বিশেষ করে এখন যে ফেক নিউজ এন্ড রিয়েল নিউজের যে একটা চ্যালেঞ্জ চলে এসেছে, এখানে মিডিয়া ভাই বোনদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন দায়িত্ব আছে। আপনারা অনেক সাংবাদিক আছেন আমি জানি, ট্রেন্ড সাংবাদিক, প্রফেশনাল সাংবাদিক, কিন্তু কলমিস্ট হতে হবে। বিভিন্ন মিডিয়া হাউস থেকে ফোর্স করেন যে আপনাদের কথাগুলা, আপনাদের চিন্তাগুলাকে লিখিত আকারে যেন পাবলিশ করা হয়। সেই কলম থেকে কিন্তু অনেক অ্যাক্টিভিজম এবং অ্যাকাউন্টেবিলিটি বাড়ে অন অল স্পিয়ার্স অফ লাইফ। আপনার টেকনোলজি ব্যবহার করতে হবে, খালি ফেসবুক বা দুই একটা সামাজিক মাধ্যম ইউজ করলেও কিন্তু নট করে না। আপনি নিজস্ব পেজ বানাতে পারেন, আপনি নিজস্ব ওয়েবসাইট বানাতে পারেন, যে অনলাইন অ্যাক্টিভিজম যেগুলো, অন্যদের পেজে যাও আপনাকে অ্যাক্টিভ হতে হবে। কেউ যদি রং কিছু করে, কেউ যদি হিপোক্রেটিক কিছু করে, আপনাদেরকেও কিন্তু সাহস করে ওই পেজগুলোতে যায়। এগুলো কিন্তু আক্রমণবাদ কিছু না, শান্তিপূর্ণভাবে কথাগুলোকে বলা যায়, শান্তিপূর্ণভাবে কমেন্টগুলোকে করা যায়, শান্তিপূর্ণভাবে কিন্তু জবাবদিহিতা চেষ্টা বৃদ্ধি করার জন্য চেষ্টা করা যায়। সেই জায়গাতে আমি আসতেছি, কারণ ডিসকোড করা যাবে না। আমাদেরকে সবাইকে একটা পরিবারের ভিতরে, একটা সার্কেলের ভিতরে বাস করতে হবে। ভালো লাগুক খারাপ লাগুক, সবাইকে নিয়ে মেনে শান্তিভাবে আমাদের চলতে হবে। আর শান্তি জিনিস একটু স্ট্রেঞ্জ জিনিস না, যে পৃথিবীতে অনেক পলিটিশিয়ানরা বলে যে শান্তি নিশ্চিত করার জন্য যুদ্ধ করতেছি। আমাদের অনেক ধর্মীয় নেতারা বলে
এখন এখানে বসে বা একটু আগে আমি করতাম, আপনাদেরকে উদ্দেশ্য করে চোখে চোখ রেখে একটা হাসি দিই, চান্সরা আপনিও একটা হাসি দিয়ে ফেরত দিবেন, আমাকে অ্যাকনলেজ করবেন। এটা ছিল ফ্রি, কোনো কষ্ট নেই। আর আপনাকে আমি এখন আঘাত করতে চাই, আমার চেয়ার থেকে উঠে হেঁটে যায় আপনার কাছে যায় কলম দিয়ে একটা বাড়ি মারতে হবে। থিঙ্ক অ্যাবাউট ইট। বাট আমাদের সোসাইটি কেন জানি ওই কষ্ট থেকে বেশি চলে যাচ্ছে, রাদার দেন শান্তি এবং ইজি পথটাকে বেছে নিচ্ছে না। এনিওয়ে, এটা এখন আমাদের দায়িত্ব, আমরা যারা বিশেষ করে নিউ জেনারেশন বাংলাদেশ আছি, আমরা যারা পোস্ট অগস্ট 5 বাংলাদেশকে গড়ে তুলতে চাই, এখন আমাদের দায়িত্ব এই জায়গাটাতে আরেকটু ধৈর্য ধরে, ধৈর্যটাকে আমাদের ক্ষমতা হিসাবে দেখে শান্তিটাকে এগিয়ে নিতে যাওয়া। সেটা ছিল আমার বক্তব্য, বার্তা আপনাদের। এখন শেষ থেকে আমি একটু ব্যাক করি। আমি জানি, সরি, একটু পরে নামাজ, আবার লাঞ্চও আছে, আপনারা অনেক 7 দিন পরে টায়ার্ড হয়ে গেছেন, কিন্তু দুলা ভাই আমাকে শেষে বক্তব্য রাখতে দিচ্ছে, আমি কি করবো এখন? আমার তো স্লট আগে আমি পাই নাই। যে কথাগুলো আসছে রাজনীতিতে কিভাবে আমরা ধন্যবাদ আদিত স্যারকে, তিনি আমাকে ডেকেছেন এই প্রশিক্ষণ নেওয়ার জন্য। ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ যারা আমাদের ক্লাস নিয়েছেন এবং আমাদের অন্তরের চোখ খুলে দিয়েছেন, সেই সাথে শিখিয়েছেন কিভাবে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে জীবনকে উন্নত করা যায় এবং সফল হওয়া যায়। আর পরিশেষে এটা না বললেই নয়, সে হচ্ছে আমাদের রিয়েল লাইফের হিরো। এবং এই অসাধারণ আয়োজনটি যিনি পরিকল্পনা করেছেন তিনি হচ্ছেন পরম শ্রদ্ধেয় আমাদের দুলাল স্যার। স্যার না থাকলে এই অসাধারণ প্রশিক্ষণটি হয়তো সম্ভবই হতো না, এবং তার জন্য আমি একটু হাততালি কামনা করছি। আসলে আমি ভীষণ খুশি, কারণ আমি যে স্বপ্ন দেখি এই আয়োজনটি ঠিক তেমনই একটি আয়োজন, এবং আমি মনে করি এটা আমার সফলতার প্রথম ধাপ। আমি মনে করি এখান থেকে আমার সফলতার শুরু। তাই কথা দিচ্ছি যে এখান থেকে আমরা যা শিখেছি তা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাবো, এবং সেই সাথে আমাদের প্রতিষ্ঠিত রোল মডেল দুলাল স্যারের কাছে অনুরোধ করব এই রকম প্রশিক্ষণ যেন আগামীতেও চলমান থাকে এবং নতুন নতুন শান্তি প্রতিষ্ঠার প্রবক্তা তৈরি হয়। তো আমি আমার ঘোষণাপত্রের 7টি পয়েন্ট তুলে ধরছি। প্রতিবন্ধী ব্যক্তিদের পথ প্রদর্শক সংগঠন বিপিকেএস এর উদ্যোগের সাথে আমরা স্বাক্ষরকারীরা নিম্নোক্ত প্রতিশ্রুতি সহ অত্র যৌথ ঘোষণার সাথে একমত হয়েছি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হবে। সবাইকে ধন্যবাদ। মানুষের মনের কথা কেমনে জানি ওনার মুখ দিয়ে চলে আসে। উনি তো পপুলার এভাবে হন নাই, তার ভিতরে কিছু শক্তি ছিল, কিন্তু সেই শক্তি অর্জনের জন্য তার প্রচেষ্টাও ছিল। আপনার অবগতির জন্য জানাচ্ছি, উনি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মধ্যে আপনার গতি পরামর্শের জন্য কমিটি করে দিতেন, তাদের সাথে মাঝে মাঝে বসতেন, সাংবাদিকদের নিয়ে কমিটি করে তাদের সাথে মাঝে মাঝে বসতেন। এরকম বিভিন্ন স্তরের অ্যাডমিনিস্ট্রেটিভ যে লেভেলটা আছে তার বাইরে অনানুষ্ঠানিকভাবে কিছু পরামর্শ উনি মাঝে মাঝে নিতেন, সেটা তাকে অনেক সহায়তা করত। আমি এমনও দেখেছি ডিপ্লোম্যাটিক ইস্যুতে উনি আপনার অনুষ্ঠান আয়োজন করেছেন, অনুষ্ঠান আয়োজন করে ডিপ্লোম্যাটরা সবাই যে বসে আছে, কিন্তু প্রেসিডেন্ট সাহেব তো যাচ্ছেন না, ডিপ্লোম্যাটরা যেতে পারছে না, কি উপায়? বসে থাকছেন, প্রেসিডেন্ট না গেলে যাবেন কিভাবে? উনি কিন্তু অনুষ্ঠান শেষ করে সবকিছু শুনে তারপরে গেলেন। তো জিয়াউর রহমান সাহেবের যে বৈশিষ্ট্য ছিল সেটা হলো উনি শুনতেন বেশি, বলতেন কম। তো সেজন্য পরামর্শ পর্যায়ে নেয়ার জন্য আমাদের আব্দুল সাত্তার দুলাল ভাই কিন্তু একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। আপনারা যদি উন্নয়নের বিষয়ে একটা পরামর্শ কমিটি বা এরকম কিছু করেন, আমি এটা সাজেস্ট করবো যে বিএনপির এটা করা উচিত, তাহলে আব্দুল সাত্তার দুলাল ভাইকে সেখানে রাখবেন। আপনারা লক্ষ্য করতে ফরেনাররা তাকে কনসার্ন করে, আমাদের দেশের মানুষও তাকে কনসার্ন করা উচিত। এই কথা বলে আপনাদের সবাই সফলতা, জীবনের সফলতা কামনা করে এখানে শেষ করছি। আব্দুল সাত্তার দুলাল, প্রধান অতিথি আবিদ আউয়াল, এখানকার স্থানীয় কমিশনার আলিশা, উপস্থিত ট্রেনি, এটা একটা বিশাল ব্যাপার যে প্রতিবন্ধীরা শান্তি রক্ষায় একটা অঙ্গীকার করেছে, এবং এটাই বোধহয় প্রথম। দুনিয়াতে কিন্তু সর্বত্র এখন যুদ্ধ, হিংসা, হানাহানি, মারামারি। প্যালেস্তিনে তো আছে, আছে ইউক্রেনে, আছে আফ্রিকার দেশে দেশে। তো সেখানে আমাদের এই রুমে বসে আপনারা শান্তির জন্য অঙ্গীকার করেছেন। ব্যক্তি, পরিবার, সামাজিক, রাষ্ট্রীয় এবং বিশ্ব পরিসরে খুব সুন্দর অঙ্গীকার হয়েছে আপনাদের। আমি আপনাদের সেজন্য অভিনন্দন জানাই। আর এটা এভরি মাইনর ডিটেল খুব সুন্দরভাবে করা হয়েছে। আসলে একটা অনুকরণীয় দৃষ্টান্ত আপনারা স্থাপন করেছে। আব্দুল সাত্তার দুলাল ভাইয়ের নেতৃত্ব, জীবন ঘেঁষা, জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে লব্ধ তার জ্ঞান, তার পক্ষে সম্ভব এরকম একটা প্রোগ্রাম আয়োজন করা। প্রতিবন্ধী মানুষরা অঙ্গীকার করবে শান্তির জন্য, কনসেপ্ট ইজ ভেরি ইউনিক। আব্দুল সাত্তার দুলাল শুধু এই প্রতিষ্ঠানটা স্থাপন করেন নাই, তার অধীনে আরো 2000 প্রতিষ্ঠান আছে যেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য ট্রেনিং দেওয়া হয়। আবিদ আউয়াল সাহেব আছেন, পার্টির মোটামুটি ভালো অবস্থানে আছেন। আপনারা যখন ভোটে আসবেন খেয়াল রাখতে হবে যে অন্তর্ভুক্ত
লেভেলে যারা পিছিয়ে আছে তাদের উন্নয়নের জন্য, তাদের প্রশিক্ষণের জন্য কিছু প্রতিষ্ঠান আছে। শুধু বাজেট বরাদ্দ করে ছেড়ে দিলে হবে না, আমলাদের হাতে ছেড়ে দিলে হবে না। যারা এই কাজে অভিজ্ঞ তাদের কাজে লাগাতে হবে। তো সেই কাজে লাগার ব্যক্তি এবং মানুষ হলো আব্দুল সত্তার দুলাল ভাইরা, তারপরে বিপিকেএস, বিভিন্ন ওপিডিজ আছে। এগুলি যাতে ফাংশনাল থাকে সেদিকে দৃষ্টি রাখার জন্য আমি প্রধানমন্ত্রীকে বলবো। আপনাদের যারা পার্টির বিভিন্ন পর্যায়ে, আমরা জানি সামনে নির্বাচন, পার্টির তরফ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে নির্বাচনে মানুষকে কি প্রতিশ্রুতি দেওয়া হবে, নির্বাচিত হলে কি করা হবে। আপনাদের কর্মসূচিতে যাতে প্রতিবন্ধীদের বিষয়গুলো ভালোভাবে স্থান পায় এটার উপরে খেয়াল করবেন। আমি আরেকটা কথা বলে শেষ করব, সেটা হলো এই বিএনপির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, উনি যখন সরকার চালাতেন তখন কিন্তু আমি মরহুম জিয়াউর রহমান সাহেবের কথা বলছি, সবাই আশ্চর্য হয়ে যেতেন যে উনি যখন বক্তব্য রাখেন that does not mean যে আপনার বিএনপি হইতে হবে রাজনীতি করার জন্য। বিএনপি অ্যালায়েন্সেস আছে, সাপোর্ট আছে, যেটা দুলাল সাহেব আপনাদেরকে বলল যে আপনারা ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সদস্য না, কিন্তু রাজনৈতিক দলকে তো টাইম টু টাইম সমর্থন দিতে হবে যখন ওনারা আপনাদের জন্য কাজ করবে। বাট সমর্থনটা ভোকালি আসতে হবে, নাহলে রাজনৈতিক দল সাহস পাবে কিভাবে আপনাদের আগে নেওয়ার জন্য। আর সেই রাজনৈতিক দল যদি আবার আপনাদের কথাগুলা না বলে বা খুব বাস্তব না করে, ঠিক আছে আপনারা অন্য জায়গায় সমর্থন দিবেন, বাট রাজনীতি থেকে বাইরে থাকা যাবে না। আর যার কারণে রাজনীতি করতেই হবে, মানে রাজনৈতিক অ্যাক্টিভিটিস কিন্তু হলো আপনাদের অধিকার এবং দায়িত্ব। এটাও কিন্তু আমি একটু চর্চা করতে চাচ্ছি আপনাদের সাথে। আর যেটা আমরা সবসময় বলি যে ডেভিল ইজ ইন দ্য ডিটেলস। আমরা অনেক বড় বড় হাই লেভেলের কথা বলি, যেটা আপনারা বললেন ওই বাস্তবতাতে আসলে 750 টাকা আমরা অলরেডি কম, সেটা অনেকে আমরা পাচ্ছি না, অন্যজন নিয়ে যাচ্ছে। এই বাস্তবতাগুলো কিন্তু আমাদের একটু লক্ষ্য সামনে রাখতে হবে, যেখানে আপনাদের সহযোগিতা আমি অবশ্যই চাবো। বাট আমি আজকে বলে যাচ্ছি যে আমিও, আর আমার আগে যে আমার দুজন কলিগ এসে গিয়েছে, জনাব আমির মাহমুদ চৌধুরী এবং আমাদের জিয়া হায়দার ভাই কিন্তু দীর্ঘদিন ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করেন। ওনার কিন্তু এখনো বয়স আছে ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করার জন্য। উনি কিন্তু বয়সের আগে রিটায়ারমেন্ট নিয়ে চলে এসেছে অনলি বাংলাদেশে অবদান রাখার জন্য। আর ওনার যে বাকি যৌবন বয়সটা সেটাও বিএনপির মাধ্যমে আপনাদের কাজে এগিয়ে করার জন্য। আমাদের বিএনপির মাধ্যমে কিন্তু অনেক এখন মানে হাইলি কেপেবল এন্ড এক্সপেরিয়েন্স লোকজন পৃথিবী থেকে কিন্তু এখন বাংলাদেশে ব্যাক করতেছে। ওনারা মনে করেন যে সামনের সম্ভাবনা বাংলাদেশে ওনাদেরও অবদান রাখার এখন একটা জায়গা তৈরি হয়েছে, এবং সে অবদান রাখলে একটা ভালো ইম্প্যাক্টও তারা ইয়ে করতে পারে। প্লিজ ভাইয়া বলুন। প্রতিবন্ধী সনদ সেখানে হচ্ছে বা ভাতার তালিকাতে নিজেদের নাম ঢুকায়, এটাই তো আমি মূল যে জায়গাটা ধরতেছি, যে আমাদের রিয়েলি একটা সামাজিক পরিবর্তন লাগে। যে প্রথমে একটা সফল মানুষ তার নামটা বা কেন ঢুকাবে, মানে যে ব্যক্তি নামটা ঢুকিয়ে দিয়েছে সে তো ক্রিমিনাল অফেন্স করেছে, বাট যে নামটা বলছে আমার নামটা ঢুকান, এর চেয়ে আনএথিক্যাল এন্ড ইরেসপন্সিবল জায়গা হতে পারে। আমরা একদিকে বলি আমি দেশপ্রেমিক, না আরেকদিকে দেশের কোনো নাগরিক দায়িত্ব পালন করতে মনে করতেছি না করা উচিত। এই জায়গাটা আমরা মনে করি যে দীর্ঘদিনের বিগত রাজনীতিতে এই যে আমাদের বিভক্ত রেখেছিল, মারামারি কাটাকাটি করেছিল, যে সাধারণ মানুষ মনে করেছে যে তাদের আর দায়িত্ব নাই দেশের প্রতি, আর দায়িত্ব থাকলেও কোনো লাভ নাই দায়িত্ব পালন করার জন্য, যে যেটা পারি নিয়ে দৌড়। সেই মেন্টালিটিটা, সেই সামাজিক হারমোনিটা গ্রো করার জন্য কিন্তু এখন বাংলা জাতীয়বাদী দল, বিশেষ করে তারেক রহমান সাহেব কিন্তু অঙ্গীকার নামাভুক্ত এবং দায়িত্বশীল ভাবে উনি এখন কথা বলছে এবং কাজ করতেছে। আপনারা লক্ষ্য করে রাখবেন যে 5 আগস্টের পরে দেশ নেত্রী সাহেব প্রধানমন্ত্রী
আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুটা জিনিস প্রচার করতে বলেছে আমাদের বর্ধিত সভাতে, যে ভালোবাসা দিয়ে এবং শান্তি দিয়ে দেশকে পরিবর্তন করে। আমরা রিভেঞ্জ এর পলিটিক্সে বিশ্বাস করি না, আমরা প্রতিশোধ পলিটিক্সে আমরা বিশ্বাস করি না। এই যে আমাদের নেতৃত্ব স্থল থেকে কমিটগুলি আসতেছে এবং আমাদেরকে বারে বারে অ্যাকাউন্টেবল করতেছে, সেটাই কিন্তু আমাদের আগামী দিনের রূপরেখা আপনারা এখনই দেখতে পাচ্ছেন। এটা কিন্তু মানে ফিলোসফিক্যাল কথা না, আমি একদম বাস্তব চিত্রের কথাগুলো আপনাদেরকে বলতেছি। অ্যান্ড ইয়েস, যারা ফ্রড করবে, একদিকে আমরা টেকনোলজির সহায়তা আরো নিতে হবে যেন রং মানুষরা লিস্টে অন্তর্ভুক্ত না হতে পারে। বাট দ্য সেম টাইম আমরা এই ফ্রডের জন্য কঠিন ক্রিমিনাল শাস্তিও ব্যবস্থা করতে হবে। যে একটা মানুষ মনে করে যে আমি অপরাধ করলে, এখন মনে করতে পারে যে আমার কিছুই হবে না, বা তখন যেন বিশ্বাস করে যে অপরাধ করলে আর ধরা খেলে কিন্তু মানে কঠিন হচ্ছে কঠিন ব্যবস্থা আমার বিরুদ্ধে নেওয়া, আমি যেই কেউ না হই, রাজনীতিবিদ হই, পলিটিক্যাল লোক হই বা নন পলিটিক্যাল লোক হই। তো সেই জায়গাতে আমরা, আমি মনে করি সকল রাজনৈতিক দলেরও এরকম প্রতিশ্রুতি, এরকম কমিটমেন্ট থাকলে আমাকে নতুন করে 50,000 প্রতিবন্ধী ব্যক্তি, আমাকে নতুন করে 50,000 প্রতিবন্ধী ব্যক্তি জুলাই আগস্টে পেতে হতো না। এটা কিন্তু বুঝবার ব্যাপার। দিস ইজ বিগ কোশ্চেন, যে আমাকে 50,000 প্রতিবন্ধী ব্যক্তির আমাদেরকে 50,000 প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়ে কথা বলতে হবে, তাদের উন্নয়নে কাজ করতে হবে। আলটিমেটলি গভর্নমেন্ট কি করে সেটা তো আমরা বুঝি, জানি। ওই যে 700-800 টাকা ভাতা দিয়ে ফালাই রাখছে, আর সেই ভাতার টাকা আবার চলে যায় এলাকার কোনো মাতবরের বিকাশ নাম্বারে, প্রতিবন্ধী ব্যক্তিদের নাম্বারে খুব রেয়ারলি যায়। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। আপনার ওই ভাতাটা স্লিপে ওই যে ভাতা গ্রহণকারী, সে ওই কাগজের মধ্যে তার নাম্বারটা না দিয়ে তিনি তার নাম্বারটা দিয়ে দেন, টাকাটা ওই ভদ্রলোকের বা ওই ভদ্র মহিলার বিকাশ নাম্বারে টাকাটা দেয়, ওই প্রতিবন্ধী ব্যক্তি যায় না। কেমন ধরনের জালিয়াতি আর ক্রিমিনাল, কেমন চিন্তা করা যায়? এটা সরকারের কোনো তদন্ত নেই, সরকার এটা দেখে না, এবং সোশ্যাল ওয়েলফেয়ারের এটার কোনো খবর নাই, রিসার্চ নাই, গবেষণা নেই। ইটস ভেরি ইন্টারেস্টিং। আমরা বেসরকারি প্রতিষ্ঠান, আমরা তো জনগণের ট্যাক্সে চলি না, আমাদের পক্ষে তো এগুলো এত কিছু দেখা সম্ভব না। তো এটি খুবই প্যাথেটিক যে এই ধরনের সর্বক্ষেত্রে এই ধরনের সমস্যা রয়েছে। আজকে তারা আপনার এখানে যারা আমাদের এই প্রতিবন্ধী মানুষরা, এবং তারা স্বেচ্ছায় শান্তি প্রতিষ্ঠাকারী প্রতিবন্ধী প্রবক্তার দায়িত্ব পালন করবে, এটি কিন্তু আমি বানাই দিইনি, এটা আমি তৈরি করে দিইনি, বা এখানে যারা তারা নিজেরাই, এইটা একটা কমিটি হয়েছে, তারা এই কাগজটি তৈরি করেছে। কালকে অনেক রাত পর্যন্ত আমি ছিলাম, আলোচনা হয়েছে, এবং তারই কমা পর্যন্ত ওনারা কারেকশনস ওনারা ঠিক করেছে। বানান, এই ছেলে বানান বাংলা ভালো, সে বানান সব, সে এগুলা ভুল করেছে, অনেক শব্দ ভুল করেছে, সেগুলাকে কারেক্ট করেছে। তো এই যে আপনার একটি কমিটমেন্ট, প্রতিবন্ধী ব্যক্তিরা যদি এরকম একটা কমিটমেন্টে আসতে পারে, তাহলে আমাদের দেশের সমাজকর্মী, সমাজে যারা আছেন, তারা কেন আসতে পারবেন না? তারা কেন আসতে পারবেন না? মরতে তো আমাদের সবাইকে হবে, কেউই আপনার এই পৃথিবীতে বেঁচে থাকবে না। এরকম কোনো গ্যারান্টি নাই যে আমি 1000 কোটি টাকার সম্পদ রেখে গেলাম, আমার ছেলে প্রতিদিন আমার কবরে গিয়ে আমার জন্য প্রার্থনা করবে, দোয়া করবে, আল্লাহ যেন আমাকে জান্নাতবাসী করে। এরকম কোনো গ্যারান্টি আছে? করোনার সময় দেখছেন বাবা মাকেও পোলা ফলায় দিয়া যে কেউ যায় কবর দিছে, বাপের সাথে মায়ের সাথে যায় নাই যখন করোনা হয়েছিল, দেখছেন? এটা তো আমরা সবাই জানি, তাই না? সো দ্যাট ইজ দ্য গ্রেট এক্সাম্পল। তো তবুও আপনার আজকে আমাদেরকে এটা অনেককেই এই জিনিসটা আমাকে খুবই আমি তো রি-এনার্জেটিক হয়েছি আর কি, রি-এনার্জি গেইন করেছি আমি ওনাদের এই কাজের সাথে এভরিডে করি। তো আমি আর কথা না বাড়িয়ে, এই প্রতিষ্ঠানটি একটি পদর্শক সংগঠন হিসাবে প্রতিবন্ধী মানুষদের জন্য কাজ করে। এখানে না, সারা বিশ্বে এটার একটি প্রভাব আছে। আমরা ইউএন কনভেনশন করেছি, ইউএন কনভেনশনের ড্রাফটের সাথে জড়িত ছিলাম, এবং WHO যে পলিসি হয়েছে
ইউনিসেফের পলিসি হয়েছে, ইউএন বিভিন্ন ধরনের পলিসি করেছে, এবং 1993 থেকে 2032 পর্যন্ত এই আগামী 2032 পর্যন্ত 4টি ডিকেড ইউএন ঘোষিত হয়েছে এই বিষয়ে। এগুলো আমাদের উদ্যোগেই হচ্ছে, আমরা যুক্ত এর সাথে। এইভাবে বাংলাদেশে অনেকগুলো পলিসি হয়েছে, নিয়ম নীতি হয়েছে, সেটার সাথে আমরা যুক্ত। আপনাদের আমি প্রধান অতিথির উদ্দেশ্যে বলবো, সর্বপ্রথম আপনার বিএনপির চেয়ারপারসন যিনি উনি 91-এ ক্ষমতায় আসার পরে উনি একটি পরিপত্র জারি করেন প্রতিবন্ধী বিষয়ে, এবং সেই পরিপত্র জারি করার কারণ ছিল আমরা 93-তে আমরা একটা লিডারশিপ ট্রেনিং কুরবানিতে আয়োজন করি, আন্তর্জাতিক লিডারশিপ ট্রেনিং। সেখানে উনি হাজির হয়েছিলেন, উনি গিয়েছিলেন। ওখানে তখনকার সব মন্ত্রী, নেতা, লিডার, প্রেসিডেন্ট এবং স্পিকার রাজ্জাক সাহেব উনিও সেখানে অংশগ্রহণ করেন। তো ওনারা সেই অংশগ্রহণ থেকেই ওনারা প্রতিশ্রুতিবদ্ধ হন যে প্রতিবন্ধী মানুষদের জন্য কিছু করা দরকার। তখন উনি একটা পরিপত্র জারি করেন, মানে একটা লিস্ট অফ অ্যাক্টিভিটি অন্তর্ভুক্ত করে একটি অর্ডার জারি করেন প্রাইম মিনিস্টার হিসেবে। এন্ড দেন আবার আমরা একটা পলিসি প্রণয়ন করি 94-এ। উনি প্রতিবন্ধী বিষয়ক একটা আন্তর্জাতিক দিবসে উনি উদযাপন করতে উসমানী মিলনায়তনে যান, এবং সেখানে আমিও ওনার পাশে বসে বক্তব্য রাখি। এবং আমি ম্যাডামকে তখন বলেছিলাম যে আমি পাশে বসা, তখন আমি বললাম একটা জাতীয় নীতিমালা ম্যাডাম হওয়া দরকার, খুব জরুরি। তখন আমাকে উনি একটা নোটবুক ওনার ছিল, তো নোটবুকটা আমাকে এগিয়ে দিলেন। উনি আমার ডান পাশে বসা, আমি বাম পাশে বসা। ওই যেখানে উসমানী মিলনায়তনে কেউ গিয়ে থাকলে আপনারা বলতে পারবেন যে সাইডে মাইকটা থাকে, যেখানে স্পিকার থাকে, সেই পাশে আমি বসা ছিলাম। আমার পরে ম্যাডাম বসা ছিল, এরপরে খালায় খোদেজা আজম বসা ছিল, তারপরে ফজলুর রহমান পটল বসা ছিল। তো উনি আমাকে বললো, দুলাল, উনি এইভাবে ঠেলে দিলেন ওনার ওই নোটবুকটা, বললো যে দুলাল তুমি লিখে দাও আমাকে কি বলতে হবে। আমি লিখে দিচ্ছি, আবার লিখতেছি, আমার হাত কাঁপতেছে তখন, যে এরকম একজন প্রধানমন্ত্রী তিনি এভাবে এবং এত অ্যাফেকশনেটলি কথাটা বললেন। আমি চিরজীবন এটা আমার মনে থাকবে, আমি খুবই কৃতজ্ঞ। আমার সুযোগ হলে ওনাকে আমি ওনাদের তো বাউন্ডারি, আমার তো সবসময় আসলে যাওয়া সম্ভব হয় না, যেতে পারি না, তো আমি বলবো ওনাকে, মনে করিয়ে দেবো কথাটা। তো উনি ওই দিনই ডিক্লারেশন দিলেন যে আমরা আইন করব, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নীতিমালা করব, এই মানে অনেকগুলা কথা বলেছে। তো উনি সর্বশেষ ক্যাবিনেট মিটিং ছিল সেই সময় সরকারের, ওনার নেতৃত্বে লাস্ট ক্যাবিনেট মিটিং এ আমাদের জাতীয় প্রতিবন্ধী বিষয়ক জাতীয় নীতিমালা উনি অনুমোদন করে যান, এবং সেই নীতিমালাটি এখনো আপনার জাতীয় নীতিমালা ওইটাই আছে। এখন আপগ্রেড করতে হবে, চেঞ্জ করতে হবে, এটাকে পরিবর্তন করতে হবে। এটা খসরু ভাই আসছিল, উনি আমাদেরকে এটা বলে গেছেন। এটা নিয়ে ওই জিয়া সাহেব আসছিল, তারেক জিয়ার অ্যাডভাইজার, খুব সম্ভব আমাদের ভাইস প্রেসিডেন্ট, বিএনপির ভাইস প্রেসিডেন্টের যিনি একজন অ্যাডভাইজার, উনিও আসছিলেন। তো ওনারা বলে গেলেন, অনেকক্ষণ আমার সাথে এক্সক্লুসিভলি মিটিং হয়েছে, কথা হয়েছে, ওনারাও এটা বলে গেলেন। তো আমরা এটা নিয়ে কাজ করব, আমরা ওনাদেরকে আমরা ইনপুট দেব, পলিসি যেটা করা দরকার সেরকম ডকুমেন্টস আমরা ওনাদেরকে দেব। তো আপনারা এইভাবে আমাদের, যদি আমরা এভাবে কাজ করে যেতে চাই, কাজ করতে পারি, যেমন আমাদের একজন প্রতিবন্ধী ব্যক্তি বলেছে যে আমাদের সংগঠনগুলোকে আপনার জাতীয় বাজেটে এটাকে ঢুকাতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। আজকের অতিথিকে আমি যেটা বলবো, আপনারা জানেন একটা সিএসআর বলে একটা ফান্ড আছে। এই সিএসআর ফান্ডটা গত সরকারের সময়ে লুট হয়ে গেছে। সিএসআর ফান্ডটা প্রায় 10-15 হাজার কোটি টাকা কম হবে না, কিন্তু এই টাকাটা সেবামূলক কাজে, দরিদ্র মানুষদের জন্য বা যাদের নিড আছে তাদের জন্য এই টাকাটা ব্যবহার হওয়ার কথা, সেটা হয়নি। তো এই অর্থটা যেন সঠিকভাবে ব্যবহার হয়, তার জন্য একটি সিএসআর কমিশন হওয়া দরকার। একটা কমিশন হলে তখন ওই কমিশনে সিএসআর এর ফান্ডটা সবাই পাঠিয়ে দিবে, আপনাকেও পাঠিয়ে দেবে। 2.5%, 2.5% প্রফিটের সে টাকাটাও কমিশনে যাবে,
শুভেচ্ছা এবং গুড মর্নিং শুরু করতে যাচ্ছি। আসলে আমি আজকে কিন্তু কোনো বক্তব্য দিতে আসি নাই আপনাদের সাথে, আমি এসেছিলাম মুক্ত আলোচনা করার জন্য। তাই ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে মানে অ্যালাউ করছি এবং রিকোয়েস্ট করছি যে আমার বক্তব্যের সময় বা মাঝে যদি কোনো ক্লারিফিকেশন দরকার পড়ে বা প্রশ্ন থাকে হাত তুলবেন, আমরা একটু ফ্লোর ওপেন রাখতে পছন্দ করি। সবকিছু হয় কি একতরফা কথা বললে তখন খালি মানে বক্তৃতা হয়ে যায়, কিন্তু ডিসকাশনটা হয় না। আমরা বিশ্বাস করি, বিশেষ করে আমরা যারা বাংলাদেশ জাতীয়বাদী দলের সৈনিকরা, ম্যাডাম জিয়া, ম্যাডাম খালেদা জিয়াকে আমরা ফলো করি, আমরা সবসময় বিশ্বাস করি যে শুনতে হয় মানুষকে। যদি আমরা না শুনি তাহলে আসলে এই সমস্যাটা কি বা সমাধানের যাত্রাটা কি বা আমাদের অপরচুনিটি কি, সম্ভাবনাগুলো কি, সেগুলো কিন্তু বোঝা অ্যাবসলিউটলি নট পসিবল। তাই আমরা সবসময় বিশ্বাস করি যে আপনাদের সাথে আলোচনা করা দরকার, রাজাদের বক্তব্য রাখা দরকার সবার মাঝে। আশা করি ভবিষ্যতে আমরা সেই কালচার চর্চা করতে পারবো। আজকে আপনাদের অনেকগুলি কথা আমি শুনেছি, আমি আপনাদের সাথে আরেকটু ভাষা পরিবর্তন নিয়ে কিছু কথা বলতে চাই আগে, বিফোর আমি আপনাদের ডিটেল আলোচনা করি। দুই তিনটা বক্তারা বলেছেন যে আপনাদের অনেকগুলি দাবি আছে। আসলে আই থিঙ্ক মানে কালচারালি বা সোসাইটি আমরা আপনাদেরকে প্রেশার দিতে দিতে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে গেছি। যে কথাগুলো আপনারা বলেছেন আমি লিখিত নিয়েছি, এগুলো একটাও কিন্তু দাবি নয়, প্রত্যেকটা কিন্তু আপনাদের অধিকার। প্রত্যেকটা আমি দেখতেছি হলো আপনাদের নাগরিক অধিকার এবং জাস্ট বাংলাদেশি হওয়ার অধিকার। এখন এই অধিকার তো নিশ্চিত আপনাদের করে দিয়েছে আমাদের সংবিধান, এবং এই অধিকার রক্ষা করার দায়িত্ব হলো যেই সময় যারা সরকারের দায়িত্বশীল ভাবে বসেন। দুঃখজনক এর আগে কিছু রেজিম আমরা দেখেছি যে সেই অধিকারটা রক্ষা করেননি, কিন্তু ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়বাদী দল ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে যখন সরকার গঠন করবে, আমরা সেই জায়গায় ফিরে যেতে চাই যে আপনারা কখনো আপনাদের দাবি তুলতে হবে না, আপনারা আপনাদের অধিকার নিয়ে কথা বলবেন। আপনাদের অধিকার রক্ষা করার দায়িত্ব হলো আমাদের। আমরা দায়িত্ব পালন করতে পারলে আমরা থাকবো, আমরা পালন করতে না পারলে আপনাদের নেতৃত্বে বা ইনস্ট্রাকশন আমরা বিদায় নিতে বাধ্য হব। সেটা হলো আমাদের কিন্তু পলিটিক্যাল এবং কালচারাল পরিবেশ। আরেকটা কথা উঠেছিল যে অনেকদিন ধরে নারীরা পিছিয়ে ছিল। আই ডোন্ট থিংক সো। আই থিঙ্ক বাংলাদেশেরও আগে এই পুরো বেঙ্গল রিজনেও নারীরা সবসময় এগিয়ে ছিল, এগিয়ে থাকতে পারত। আমরা নারীদেরকে দমিয়ে রেখেছিলাম, আমরা নারীদেরকে বাধ্য করেছিলাম পিছিয়ে থাকার জন্য। উদাহরণ আমি ফেলতে চাই যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, যখন উনি অনেক চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ততে আসলো, একটা পলিসিতে আসলো যে বাংলাদেশের প্রাইমারি স্কুল পর্যন্ত নারীরা যেন ফ্রি এডুকেশন পায়। তার ফলাফলে দেখেন বাংলাদেশে কি পরিবর্তন চলে এসেছে। নারীদের অধিকার নিশ্চিত হয়েছে, নারীরা কর্মস্থানে যোগদান দিতে পেরেছে, এবং অনেক জায়গায় যেটা আপনারা এখন বলেছেন নারীরা আর পিছিয়ে নেই। তো আমরা বিশ্বাস করি নারীরা পিছিয়ে ছিল না, নারীদেরকে পিছিয়ে রাখা হয়েছিল। সেই ভাষাগুলো যদি আমরা ব্যবহার না করি তাহলে আমরা স্বীকৃতি দিচ্ছি অতীতে যারা হয়তো অনিয়ম করেছিল বা অতীতে যারা হয়তো আপনাদের বিশেষ করে নারী এবং শিশু অধিকার নিয়ে রাজনীতি বা পলিটিক্স করেছিল, সেই জায়গাতে আমরা থাকতে চাই না। আমরা ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চাই যে এই অধিকারটা নিশ্চিত করা হবে এবং ওই অধিকারটা চাওয়া হবে। আমরা অনেক জার্গন ব্যবহার করি, ঠিক না? উই লাইক ইট। আমরা যারা স্পেশালি রাজনীতি করি বা একটু ফান্ড নিয়ে কথাবার্তা বলি বা মিডিয়ার সামনে কথাবার্তা বলি, যে এখন আমরা ডিসেবলড জনগোষ্ঠীর মধ্যে কিছু করলামই না, বরঞ্চ এখন নিজেকে খুশি করি যে বলি যে আপনারা তো ডিসেবলড না, আপনারা হলেন কি অল্টারনেটলি এবলড, ডিফারেন্টলি এবলড। তো টাইটেল বদলাইলে কি সুযোগ সুবিধা বেড়ে গেল? টাইটেল বদলাইলে কি আপনাদের লাইফ পরিবর্তন এসে গেল? সেই জায়গাতেও আমি আপনাকে প্রমিস করে যাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্ডার দ্য লিডারশিপ অফ অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সেই খালি ভাষাতে বিশ্বাস করে না বা কাজে বিশ্বাস করে। আমরা ভবিষ্যতে আমাদের কাজ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে কি ধরনের দায়িত্বশীল ভূমিকা আমরা রাখবো, কিভাবে আপনাদের প্রতিদিনের লাইফে একটা না একটা উন্নয়নমূলক পরিবর্তন আসবে। সেটা হলো আমাদের আমরা আপনাদেরকে বলতেছি বা অনেকটা বলতেছি যে
alternatively enabled, differently enabled. But সেই enabling এর জন্য আমরা কি করেছিলাম? এখনো কিচ্ছু করি। যে কথাগুলো আপনারা বলেছেন নিশ্চয়ই আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার মানে পলিটিক্যাল কর্মী যারা আছেন তাদের সাথে নিয়ে এবং আমার দলের অবস্থান থেকে আমরা অনেকগুলি ইস্যুতে কিন্তু মানে সরকার গঠন করে ওয়েট করতে হবে না। যেমন আরএফএল এর যে ইস্যুটা আসছে, আমি এই মিটিং এর পরে চেষ্টা করব আরএফএল এর মালিক পক্ষের সাথে কথা বলে ইমিডিয়েটলি এই জায়গাতে একটু দৃষ্টি নজর আনার জন্য। যে ঢাকা মেট্রো রেলের যে অ্যাক্টিভিটিস ব্যাপারে যে আসছে, একটা হলো অ্যাক্সেসিবিলিটি, আর একটা হলো ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্স যাদের লাগে বা যাদের লাগে। তো সেই জায়গাতেও কিন্তু আমাদের ওয়েট করতে হবে না সরকার গঠন করার জন্য। আমি মিটিং এর পরেও চেষ্টা করব ঢাকা মেট্রো অথরিটির সাথে সরাসরি কথা বলে এই কথাগুলোকে এনে একটা পরিবর্তন আনার জন্য। কারণ আমরা সেই রাজনীতি করতে চাই না যে খালি ভোট পেয়ে ক্ষমতা পেলে কিছু কাজ করব, আর ভোট না পেলে বা ক্ষমতা না পেলে আমরা কোনো কাজ করব না। আমরা মনে করি আমরা প্রতিদিন আমরা আপনাদের সেবাতে নিয়োজিত থাকতে চাই, যেটাই হলো আমাদের অঙ্গীকার। এখন আমরা আসি, মানে আমরা এখন বিএনপি হাটে ছিলাম, এখন ফুটবল ক্রীড়া হাটে যাই, তারপরে আবার বিভিন্ন হাটে আসবো। একটা ভালো কথা আপনারা বলেছিলেন যে নিশ্চয়ই আমরা চাই যে আমাদের প্রত্যেকটা ক্রীড়াতে, খালি ফুটবল আর ক্রিকেট না, প্রতিটি ক্রীড়াটাতে আমরা যেন যাদের সহযোগিতা লাগে তাদেরকে অন্তর্ভুক্ত আমরা করতে পারি, যেন আমরা সবাই দর্শক হিসাবে খেলা এনজয় করতে পারি, মাঝে মধ্যে খেলোয়াড় হিসাবে কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারি এবং ফ্যামিলির সাথে আমরা যেতে পারি। ওকে, আমরা নিজেদের মতো করেই যাব, আমরা কারো বার্ডেন হতে চাই না, আমরা কারোর জন্য এক্সট্রা কোনো ভূমিকা রাখার জন্য বাধ্য করতে চাই না। তো আপনারা যতটুকু জানবেন যে ফুটবল ফেডারেশনের মাধ্যমে আমরা কিন্তু অলরেডি 6টি স্টেডিয়ামে বরাদ্দ পেয়েছি বাংলাদেশ সরকার থেকে। মানে 6টি স্টেডিয়ামে আমরা ডিজাইনেই কিন্তু অ্যাক্সেসিবিলিটি ব্যাপারটা খালি এন্ট্রি এক্সিট না, সিটে যাওয়া বসা, বাথরুম ইউসেজ, ইভেন খেলার মাঝখানে কনসেশন স্ট্যান্ডে যেতে হয় খানা দানা সুন্দর, সেটার জন্য আমরা ডিজাইনে কিন্তু অ্যাক্সেসিবিলিটি ব্যাপারটা আমরা রেখেছি যেন ডিসেবলড অর অলরেডি এনেবলড পারসনরা খুব ইজিলি ইন্টিগ্রেট করতে পারে আমাদের এই অ্যাক্টিভিটির সাথে। আমি কিছুদিন আগে জাস্ট ফুটবল ফেডারেশনের নির্বাচিত হয়েছিলাম, ছিল লাস্ট নভেম্বরে। আমরা কিন্তু ফেব্রুয়ারি মাসে এই বাংলাদেশের তারুণ্য উৎসবের যে উৎসবটা ছিল সরকারের ঘোষিত, এই বাংলা তারুণ উৎসবের মাঝখানে আমরা কিন্তু একটা অলরেডি ইন্টারন্যাশনাল অ্যাম্পিউটি ফুটবল টুর্নামেন্ট হোস্ট করে ফেলেছিলাম। সেটা ছিল আমাদের একদম 3 মাসের মাথায়। এরকম আমি আশাবাদী যে আমরা আরো এরকম টুর্নামেন্ট করবো, যারা সবাই তো প্রফেশনাল হওয়া দরকার নেই, বাট ক্রীড়াটা কি, আমরা ক্রীড়াকে দেখি স্বাস্থ্য লেন্স দিয়ে, যে যত ক্রীড়াতে মানুষ নিয়োজিত থাকবে আমরা মেন্টালি এবং ফিজিক্যালি আমরা হেলথিয়ার থাকবো। ক্রীড়াটা কি, ক্রীড়াটা মানে স্পোর্টসম্যানশিপ। যত আমরা স্পোর্টসম্যান হিসেবে খেলবো, টিম হিসেবে, আজকে যেটা আপনারা 7 দিন ধরে যে ক্লাসগুলো আপনারা করেছেন, এই টিম বিল্ডিংটা আমরা কিন্তু ক্রীড়া থেকে দেখতে চাই। তাই আমরা চাবো আমরা সবাই যেন স্পোর্টস অন্তর্ভুক্ত করতে পারি। তো আপনাদেরকে বা আপনাদের মতো অন্য যারা বলিগরা আছেন তাদেরকে যদি আমি বঞ্চিতই রাখি, তো আমরা কি স্পোর্টসম্যান হবো বা আমাদের কি স্পোর্টসম্যান বা টিম বিল্ডিং মেন্টালিটি হবো? তো কোনো জনগোষ্ঠীকে বাইরে রাখা যাবে না, সবাইকে অন্তর্ভুক্ত করে আমরা ক্রীড়াকে আগে এগিয়ে নিতে চাই, সেটা ফুটবলের ক্ষেত্রে হোক, যেটা আমরা বললাম ক্রিকেটের ক্ষেত্রে হোক। তো সেই জায়গাতে আমাদের দৃষ্টিভঙ্গি আছে এন্ড আমরা কমিটেড এই জায়গাটা। আমরা কর্পোরেট জব নিয়ে কথা বলেছি, আমরা কর্পোরেট জবসের ভিতরে কর্পোরেশনদেরকে ইনসেন্টিভ দেওয়ার কথা বলেছি। নিশ্চয়ই এটা তো লজিক্যাল কথা, ইনসেন্টিভ। বাট দ্য কোয়েশ্চেন ইজ যে একটা সমাজে একটা ভালো কাজ করার জন্য বা কারো অধিকারকে রক্ষা করার জন্য ইনসেন্টিভ দিতে হবে কেন? মানে দ্যাট শোজ আমাদের কালচারে কিন্তু একটু ত্রুটি আছে, দ্যাট শোজ আমাদের সোসাইটিতে কিছু ল্যাকিং আছে। তো নিশ্চয়ই বাস্তবতা মেনে আমরা কর্পোরেট এনভায়রনমেন্টটাকে আরেকটু ইনসেন্টিভাইজ করব, যেন ওনারাও ডিসেবল কোনো ব্যক্তিকে কর্পোরেট জায়গায় রাখে, ওই ব্যক্তিকে সহযোগিতা করার জন্য যদি কোনো পরিবর্তন আনতে হয় বিল্ডিং ডিজাইনে বা কাজের ক্ষেত্রে, উই উইল ডু দ্যাট, ওই ইনসেন্টিভ আমরা দিব। বাট পাশাপাশি আমাদের মূল লক্ষ্য থাকবে একটা রাজনৈতিক দল হিসাবে যে মানসিক পরিবর্তন আনা, মানসিক পরিবর্তন আনা, যে কারোর জন্য কাউকে ভিন্নভাবে না দেখা, যেটা আপনারা বললেন চাকরির আগে কোনো জাজ না করা বা চাকরি পাওয়ার পরে এটাকে ওই কেপিআইতে না দিয়ে দেওয়া, যে সেটা পারলো না তাকে বের করে দেওয়া। ইনপুট আউটপুট রেশিও দেখা, যে আমি তাকে কত রিসোর্স দিলাম আর ওই এমপ্লয়ি কতটুকু আউটপুট ওই রিসোর্স থেকে দিতে পারছে, তাহলে আমরা একটা সমতা আনতে পারি একটা ইন্ডেক্সের মাধ্যমে।
এই মাইন্ডসেটও কিন্তু আমাদের রাজনৈতিক দল থেকে আমাদের আছে, বিশেষ করে আমাদের তারেক রহমান সাহেব নেতৃত্বে আমি কথাগুলো শেয়ার করে যাচ্ছি আপনাদের কাছে। ব্রেল অন টাকা অফকোর্স, বাট ওয়াই অন টাকা খায়? আমাদের লিগাল ডকুমেন্টস আছে যেখানে অনেকে আপনারা বঞ্চিত হন, ফ্রডের শিকার হচ্ছে। আমাদের মনিটারি জায়গা তো আছে, আমাদের অনেক ইনস্ট্রাকশনসের জায়গা আছে। তো আমরা চেষ্টা করব ব্রেল তো অফকোর্স ইনক্লুড করার জন্য, বা ব্রেলের সাথে সাথে এখন টেকনোলজি এত বেটার হয়ে গেছে, অডিওস আছে, ডিফারেন্ট স্টাইল অফ অডিও ল্যাঙ্গুয়েজ আছে, ডিফারেন্ট ওয়েজ অফ অডিও আছে। তো আমরা চেষ্টা করব এই টেকনোলজিটাকে ইনফিউজ করার জন্য, যখন যাদের যাদের যে রকমের ডিসেবিলিটি থাকে সেটা যেন আমরা টেকনোলজির মাধ্যমে আরেকটু বেটার করতে পারি। আপনাদের যে কমপ্লেইন, দুলাল ভাই যে কমপ্লেইন, আমাদের আলী সাহেবের যে কমপ্লেইন, আমারও সেম কমপ্লেইন। কমপ্লেইনটা কি? এই বাইরের রাস্তা জঘন্য, এই রাস্তাতে মানুষও হাঁটতে পারে না, পশুও হাঁটতে পারে না, মানে ইট ইজ নট ডিজার্ভিং অফ বাংলাদেশ। আমাদের কোটি কোটি টাকা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে, আমাদের কোটি কোটি টাকার টেন্ডার বাজি হচ্ছে। আমরা ক্লেম করি যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাই ফেলতেছি, ব্রিজ বানাই ফেলতেছি, এয়ারপোর্ট বানাই ফেলতেছি, একটা রাস্তা বানাতে পারতেছি না, আমরা একটা রাস্তা মেনটেন করতে পারতেছি না আমরা। এটা খুব দুঃখজনক। এই কমপ্লেনটা আমারও, অথচ হয়তো আপনাদের অনেক আগে থেকে এটা আমার কমপ্লেন। অনেকে তো ঢাকা বাইরে থেকে এসেছেন, তো আমরা যারা ঢাকায় বসবাস করি আমরা এটা বলতে চাচ্ছি। ডেফিনেটলি খালি সামনের রাস্তা না, বাট যতগুলি ঢাকা সড়ক আছে সেই সড়ক কিন্তু মানে সব ডিসেবলদের জন্য অ্যাক্সেসিবল দিতে হবে। খালি ওই বাসে উঠলাম আর নামলাম সেটা তো ইম্পর্টেন্ট না, বাসে নামার পরে যাবোটা। রাস্তায় যদি ভাঙ্গা হয়, ফুটপাত না থাকে, গর্ত থাকে, পানি থাকে, তুই বাস থেকে নামার পরে আমার কি, বা বাস পর্যন্ত এই যে 11 কিলোমিটার আমার জার্নি করতে হবে, যাবোটা কি? আই এশিওর আপনাদেরকে এই চিন্তা, এই চেতনা আমাদের ভিতরে স্ট্রংলি বাস করে। প্লিজ এই জায়গায় আমি একটা কথা বলবো। আমরা ঢাকা শহরে, আমি কুড়িগ্রাম থেকে প্রায় মাসে 2-4 বার আসি। ঢাকা শহরে যে ফুটপাথ গুলো আছে, এই ফুটপাথ রাজনৈতিক বা সামাজিক কোনো কাজ আমরা সবসময় জনগণের সেবা এবং দেশের উন্নয়নের ব্যাপারে চিন্তাও করে এসেছি এবং কাজ করতে আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি। আজকে আমরা যেখানে এসেছি বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার ইনস্টিটিউটে, সেখানে আসলে কিন্তু মানে যেটা আপনি যেটা বললেন যে আসলে খুবই একটা ডিফারেন্ট একটা জায়গা। আমাদের বাংলাদেশের যেটা শোনা গেছে 8 কোটি দেশীয় নাগরিক প্রতি বন্ধুতার মাধ্যমে ডেইলি জীবনযাপন পালন করে, তাদেরকে আমরা প্রতিবন্ধী ডেকে কিন্তু সাইডে ফেলা রাখি। অথচ তারা কিন্তু প্রতিবন্ধতার শিকার হতে চাচ্ছে না, তারা পিছিয়ে থাকতে চাচ্ছে না। তারা চাচ্ছে যে তাদেরই যে মেধা আছে বা অল্টারনেটিভ স্কিল সেট আছে সেগুলোকে ব্যবহার করে কাজও করার জন্য এবং দেশের প্রতি ওরাও কিছু অবদান রাখতে চায়। তো সেই জায়গায় আমি মনে করছি যে আজকে আসলে ওনার থেকে আমি কিছু শিখলাম, আমার থেকে ওনাকে আমি কিছু ইন্সপিরেশন দিলাম যে কীভাবে আমরা একসাথে একটা হারমোনিয়াসভাবে সমাজকে গড়ে তুলতে পারি। অনেকে তো আসলে আশ্বাস দেয়, কিন্তু আশ্বাসের পর আসলে অনেকটা খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই জায়গাটায় তারা বলছেন এবং তারা শান্তি রক্ষার জন্য তারা আজকে এখানে সিগনেচার করেছেন, তারা একটা কমিটমেন্ট দিয়েছেন। এই জায়গাটা তো নিশ্চয়ই সবাই শান্তি চায় এবং এই যে কথা দিয়েই যাওয়া নয়, আপনারা নিশ্চয়ই চাইবেন সেই প্রত্যাশাগুলো পূরণ করতে। হ্যাঁ, আজকে কিন্তু একটু ইউনিক একটা সেমিনার হয়েছে যেখানে আমি কিন্তু কথা নিয়ে যাচ্ছি উল্টো, কারণ আশ্বাস এবং কমিটমেন্ট কিন্তু আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা বিভিন্ন ডিভিশন থেকে তারা দিয়েছে, তারা আশ্বাস এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তারা কিন্তু শান্তির কে চর্চা করবে, তারা শান্তির বার্তা থেকে ছড়িয়ে দিবে, একটা শান্তি সবল বাংলাদেশ গড়ে তোলার জন্য তারাই কিন্তু উদ্যোগটা নিয়েছে। বরঞ্চ উল্টা আমি এখন এসে কিন্তু মানে তাদের কমিটির সাথে একমত হয়ে গেছি, যোগ দিয়েছি। তবে আমাদের সাইড থেকে বাংলাদেশ জাতীয় দলের সাইড থেকে আপনি জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব নিয়মিত বলে যাচ্ছে যে শান্তি এবং একটা ডেমোক্রেটিক পরিবেশ বাংলাদেশকে না করতে দিলে এই দেশটা কিন্তু সামনে দিকে এগিয়ে যেতে পারবে না। সেই জায়গাতে আমরা কাজ করে যাচ্ছি। আর শিক্ষার জায়গাটাতে আপনারা শুনেছেন ওনার বক্তব্যতে যে শিক্ষাতে আমরা কিন্তু প্রাইমারি স্কুল থেকে চেষ্টা করব যে যারা প্রতিবন্ধীরা আছেন তাদেরকে অন্তর্ভুক্ত করে একটা ভালো শিক্ষা চর্চা করতে বাংলাদেশে। বাংলাদেশের ফুটবল অনেক এগিয়ে যাচ্ছে, এখানে আমরা দেখলাম অনেকে স্পোর্টস নিয়ে অনেক দাবি করেছেন যে কেউ কেউ বলছেন যে আমরা যদি স্পোর্টসে যোগ দিতে পারি, আমাদেরকে সুযোগ দেওয়া হয়, তাহলে অন্যান্য সেক্টরে আমাদের যাওয়ার প্রয়োজন নেই। এবং এখানে অনেক মেধাবী ক্রিকেটার আছেন, ফুটবলার আছেন, দাবারও রয়েছেন। আপনি আপনার জায়গা থেকে আজকে ঠিক
কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিচ্ছেন? মানে আমরা কি এদেরকে স্পোর্টসম্যান হিসেবে দেখতে পারবো? অফকোর্স আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাচ্ছি যে আমাদের স্পোর্টসের আমরা সবসময় মনে করি খেলোয়াড়ের বাইরেও কিন্তু অনেক স্পোর্টস অবদান থাকে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স লাগে, ভিডিও অ্যানালাইজার্স লাগে। সেই জায়গায় তো আমি গুরুত্ব দিব যে ওনারা যেন সেই সব জায়গায় কর্মসংস্থানে যোগদান দিতে পারেন। আরেকটা জায়গা হলো যারা খেলতে চায়, আমরা এটা বারে বলেছি যে খেলোয়াড় মানে না যে টুর্নামেন্ট খেলে চ্যাম্পিয়ন হতে হবে। যারা খেলতে চায় তাদের শারীরিকভাবে একটা অবদান থাকে ক্রীড়ার থেকে, মানসিকভাবে একটা অবদান থাকে ক্রীড়ার থেকে। তো আমরা যখন আমাদের প্রতিবন্ধী ভাই বোনদেরকে ক্রীড়াতে হেল্প করব অন্তর্ভুক্ত হতে, সেই চর্চা দিয়েই কিন্তু আমাদের মানসিক চর্চা, শারীরিক চর্চাও কিন্তু আরও বৃদ্ধি পায়। চাকরি দিবেন বা সেটা আমরা বুঝতে পারছি, আপনি যেটা বলছিলেন যে বিশ্লেষণ করতে হয়, সেখানে কেউ চাকরি পেতে পারে, দাপ্তরিক কাজগুলো চাকরি পেতে পারে, এবারে খেলোয়াড় হতে পারে। বাফুফে আলাদা কোনো বাজেট তাদের জন্য রাখবে কিনা? যেহেতু অনেক ধরনের আমরা দেখি যে শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তাদের ফুটবল রয়েছে, ক্রিকেট রয়েছে, সেই জায়গাটা আলাদা আপনারা কোনো বাজেট রাখবেন? বাফুফে আলাদা আমি বাজেট বলতে চাচ্ছি না, আমি এটা উদ্যোগগুলো বলতে চাচ্ছি। আরেক প্রথমে তো হলো যে আপনারা জানেন যে বাফুফের থেকে প্রথম শুরুতে আমরা অ্যাম্পিউটি ফুটবল টুর্নামেন্ট করেছিলাম, সেটা আন্তর্জাতিক অ্যাম্পিউটি ফুটবল টুর্নামেন্ট করেছিলাম। বাট অফকোর্স প্রতিবন্ধী ভাই বোনদের নানা রকমের প্রতিবন্ধিতা থাকে, সেখানে বাফুফের যেহেতু কমিটমেন্ট আছে যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে একটা মিনিমাম কোটা সিস্টেম করে অ্যাডমিনিস্ট্রেশনে কিছু লোকদেরকে চাকরি দেওয়া। আরেকটা জায়গা আছে যেখানে সেটা হলো আমাদের যারা খেলা দেখতে চায়, আমাদের স্টেডিয়াম ডিজাইনে একটা পরিবর্তন আনতে হবে। স্টেডিয়াম ডিজাইনের জন্য অ্যাক্সেসিবিলিটি এবং খেলা দেখার সময় যেন নিরাপত্তাভাবে অনেকে খেলাগুলো দেখতে পারে, সেই জায়গায় তো অনেকে ডিজাইনার বা আর্কিটেক্ট বা কনসালটেন্টও হতে পারে সেই ডিজাইন জায়গাটা। সেখানে কিন্তু কর্মসংস্থান যেরকম বাড়বে, বাফুফের একটা অবদান সেখানে বাড়তে পারে। নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা করছি। আর একটা প্রশ্ন জানতে চাই, একটু অন্য প্রসঙ্গ, সেটা হচ্ছে অনেক ব্যস্ত থাকেন, ক্রিকেটটা ফলো করা হচ্ছে কিনা এবং এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচগুলো দেখা হচ্ছে কিনা, আপনার প্রত্যাশা কি থাকবে বাংলাদেশকে নিয়ে? আমি সব স্পোর্টসই ফলো করি। ফুল ফ্রেশনের বাইরে আমি মনে করি যে আমাদের একটা লিডারশিপের জায়গা আছে, যেন বাংলাদেশের সকল তরুণদেরকে যারা হয়তো আগে চান্স পায় নাই তাদের খেলাটা দেখানোর জন্য, তাদেরকে প্রমোট করার জন্য। ক্রিকেটে যে এশিয়া কাপ টুর্নামেন্ট হচ্ছে ইউএইতে, আমি অফকোর্স আশাবাদী যে আমাদের টিম ভালো খেলে ফাইনালসও খেলতে পারবে। বাট সবচেয়ে বেশি আশাবাদী দেখেন এটা আন্ডার-19 টিম, তার মানে আমার দেশের ভবিষ্যৎ এবং আমার দেশের নাগরিকরা এখনও দেশকে অনেক কিছু দেওয়ার আছে, আর আমাদেরকে অনেক কিছু কিন্তু মানে ক্রীড়ার মাধ্যমে পাওয়ার আছে। সেই জায়গাটা আমাকে সবচেয়ে বেশি এখন ইন্সপায়ার করছে যে ইউথদের উপরে আমাদের আরও বেশি নজর দিতে হবে। সামনে আবার ব্যস্ততা পাচ্ছে, হংকংয়ের বিপক্ষে ঘর এবং ঘরের বাইরে ম্যাচ রয়েছে, নিশ্চয়ই প্রস্তুতির ব্যাপার রয়েছে। কোনো ব্যতিক্রম কিছু থাকবে কিনা বা চমক কিছু থাকবে কিনা? আগে অনেক ভুল রয়েছে যেটা আপনারা এই মুহূর্তে একটু ভুল হতেই পারে, অনেক চাপ রয়েছে, হামজা এসেছে, দর্শকের চাপ, দর্শকদের জন্য নতুন কিছু রয়েছে কিনা কোনো চমক সামনে? এখন ওরকম কোনো চমক নাই, আমরা যে টিমটা ফিল করেছিলাম সেটাই আমাদের মনে করেন নিউ টিম হবে। অফকোর্স আমাদের অনেকগুলি ত্রুটি ছিল স্টেডিয়াম ম্যানেজমেন্টে এবং টিকিট ম্যানেজমেন্টে, তো সেই জায়গাতে আমরা যতগুলো মিস্টেকস আমরা দেখেছি সবগুলো আমরা রেকটিফাই করবো, আর আশা করি নতুন কোনো ভুল আমরা এই মুহূর্তে করবো না। হংকংয়ের আগেও কিন্তু আরও অনেক আমাদের ম্যাচেস আছে। আমাদের ফুটসল প্রথমবারের মতো কিন্তু বাংলাদেশ যোগদান দিচ্ছে। আগামীকাল আমাদের প্রথম খেলা, সেটাও বিশ্ব চ্যাম্পিয়ন ইরানের বিরুদ্ধে আমাদের খেলা হতে যাচ্ছে। তার পাশাপাশি বর্তমানে অনেক দিন ধরে যেটা হচ্ছিল না, ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্টে শুরু হয়ে গেছে, আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা চলমান রয়েছে, সেটা হোম অ্যান্ড অ্যাওয়ে স্টাইলে। অ্যান্ড গতকালকেও কিন্তু আমাদের সাফ আন্ডার-17 প্লেয়াররা কিন্তু নেপালকে হারিয়েছে। তা আশা করি আগামী এক সপ্তাহে সাফ টুর্নামেন্টটাও আমরা ভালোভাবে শেষ করতে পারবো। অনেক কিছুতে আসলে অল্প সময় অনেক সফলতা দেখা যাচ্ছে, মানুষ ফুটবলের প্রতি ঝোঁকটা বাড়ছে। আবার একটা মানে অভিযোগ বলেন বা খারাপ লাগা আছে যে বাফুফে প্রেসিডেন্টের হাত ধরে ফুটসাল, আমরা শিশু সেখানে প্রবেশ করলাম, একে একে অনেক কিছুতে আমরা যোগ করলাম, কিন্তু এখন পর্যন্ত ন্যাশনাল টিমের যে কোচ রয়েছেন হাভিয়ার কাপেরা, তাকে এখনো বাজিয়ে দেখা কেন হচ্ছে? 2021 থেকে এখন পর্যন্ত তার যে, যদি বলি বাংলাদেশের র্যাঙ্কিং একই রকম, প্রায় কোনো রকম বদলায়নি। যদি র্যাঙ্কিংও যদি উন্নতি হতো তাহলে একটা ব্যাপার ছিল, মানে এখনো কেন বাজিয়ে দেখার সেই মানসিকতাটা? কোনো মানসিকতা আমাদের এখানে নাই। আমরা অক্টোবর 26 আমরা নির্বাচিত হয়েছি, মূলত নভেম্বর মাসে কিন্তু আমরা চান্স পেয়েছি আমাদের সেই সময়। আপনারা জানেন যে অনেক প্রায়োরিটি ছিল, আর তার সবচেয়ে বড় প্রায়োরিটি ছিল ফিফাতে রেস্ট্রিক্টেড ছিলাম আমরা, ফিফা ফাইনাল সেশন থেকে বের হয়ে আসা। তখন আমাদের অনেক প্লেয়ার কেউ ছিল না, হামজা চৌধুরী, সুমিত সোম, ফাহমিদুল। তো আন্তর্জাতিক লিগে যে বাংলাদেশিরা খেলতেছিল তাদেরকে সামহাও পাসপোর্ট নিশ্চিত করে ফিফার অনুমোদন এনে কিন্তু টিমে যোগদান করা। তো প্লেয়ার ডেভেলপমেন্ট, টিম ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট অনেক আমাদের কোনো প্রায়োরিটি ছিল। সেই জায়গায় আমরা বিবেচনা মনে করি না যে 2025 সালে
আরও বেশি পরিবর্তন করা উচিত ছিল। তো 2025 সালে আমরা কোচিং স্টাফ তারপর দেখেছেন ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে আমরা সেম রেখেছিলাম। এখন কন্ট্রাক্ট পিরিয়ড একটা আছে, কন্ট্রাক্ট পিরিয়ডের শেষে আমরা রিভিউ করব যে এই লাস্ট কন্ট্রাক্ট আমরা কী পেয়েছিলাম, কী অর্জন আমরা করতে পেরেছি। সেম টাইম আমি বলতে চাচ্ছি দর্শক উপলক্ষে যে নারী দল কোয়ালিফাই করেছে, আন্ডার 20 কোয়ালিফাই করেছে, এখনও চান্স আছে মেন্স ন্যাশনাল টিম AFC কোয়ালিফাই করার জন্য। আমরা হংকং ম্যাচের জন্য একটু অপেক্ষা করি, আই এম শিওর একটা চেঞ্জ আমরা দেখতে পাবো। এর মধ্যে নিশ্চয়ই কি তাহলে কথাবার্তা চলছে কিনা যে কোনো চমক থাকবে কিনা, কোচিংয়ে বড় কোনো নাম থাকবে কিনা? আমরা বসুন্ধরা দেখতে পাই, অনেকে আসলে বলেন সোশ্যাল মিডিয়া নিশ্চয়ই আপনি ফলো করছেন যে ক্লাব পর্যায়ে এত ভালো মানের কোচ থাকলে কেন আমরা ন্যাশনাল টিমে পাচ্ছি না? আমরা পাবো ন্যাশনাল টিমে। আমরা যেটা মনে করি যেই জায়গায় আমরা ন্যাশনাল যে কোচ দরকার ছিল আমরা এখন সাফিসিয়েন্ট আছি। আপনারা দেখতেছেন যে আমাদের যে ঘাটতিগুলি ছিল যেগুলো টেকনিক্যাল কোচ, আমরা এখনও কিন্তু কোনো পার্মানেন্ট টেকনিক্যাল কোচিং স্টাফ আমাদের নাই, গোলকিপিং, ফিজিও, ফিজিক্যাল। তো সেই জায়গাতে আর অ্যাকচুয়ালি চমকতে হবে ওই জায়গায় যেন আমরা একটা ডেভেলপমেন্ট ভিত্তিক কোচিং স্টাফ আগে রেডি করি, পার্মানেন্ট কোচ। হেড কোচ অনেক সময় আসে, অনেক সময় চলে যায়, অনেক সময় অসুস্থ থাকে। সো টিম কিন্তু ডিপেন্ড করতে হবে এই টেকনিক্যাল স্টাফের উপর। টেকনিক্যাল স্টাফটাকে আমরা এখন মানে পার্মানেন্ট করতে চাই এন্ড স্ট্রং। অক্টোবরে আমরা ভালো একটা সুখবর শুনতে পারবো কিনা দর্শকদের তরফ থেকে বলছি। কার জন্য কোনটা ভালো খবর কোনটা খারাপ খবর আমি জানি না। আমি এখানে বলতে চাচ্ছি যে আমাদের চেষ্টা চলমান আছে, কাজ চলমান আছে, এন্ড প্রত্যেক ম্যাচের পর আমরা রিভিউ করব যে নেক্সট কোন দিকে। লাস্ট কোশ্চেন ভাই, আপনি অনেক ব্যস্ত। নেপালে যেটা আমরা যে মানে যে অনুযায়ী গিয়েছিলাম, যে পরিকল্পনা অনুযায়ী সেটা তো আসলে হয়ে ওঠেনি। আমাদের দুর্ভাগ্য বলতে হয়, অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটে গেছে। তারপরেও দেশে এসে একটা ক্লাবের পক্ষে খেলার কথা ছিল। এখন আসলে আমরা প্রস্তুতিটা কিভাবে নেব? আমাদের প্রস্তুতি সম্পূর্ণ আমাদের চ্যালেঞ্জ কাপ এবং আমাদের ঘরোয়া লিগের উপরে ডিপেন্ড করতে হবে। আমাদের মানে যারা বিদেশে লিগ খেলে সেই প্লেয়ারগুলো আসলে আমরা 10 দিন একটা ক্যাম্প করতে পারবো। আমরা কনফিডেন্ট যে আমাদের অনেক প্লেয়ার আন্ডার 23-তে বাহরেইন এবং ভিয়েতনামে খেলেছিল। আমাদের কিছু প্লেয়ার ওই বসুন্ধরা কিংস এবং আবাহনীর হয়ে 2টি AFC ক্লাবের এগেনস্টে খেলেছিল। সবগুলোকে আমরা ব্যবহার করতেছি অ্যাজ প্রস্তুতি ম্যাচের মতো। এর আগে আপনি ফাহমিদুলকে দলে নেওয়ার ব্যাপারে বলেছিলেন যাতে কোচ তাকে বিবেচনায় নেয়। আমরা ফাহমিদুলকে দেখেছি যে ন্যাশনালে অভিষেকটা হয়েছে। জায়ন আহমেদকে নিয়ে কথা শোনা যাচ্ছে যে তারও হয়তো বা অভিষেকটা হতে পারে, চমক হতে পারে। তার খেলার ধরনটা সবাইকে আসলে মুগ্ধতা ছড়াচ্ছে। আন্ডার 23 টিম সাফল্য পায়নি খুব একটা, লাস্টের ম্যাচটা যদিও ভালো করেছে, দুর্দান্ত করেছে, কিন্তু সেই জায়গা থেকে কি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি কি আন্ডার 23 থেকে জায়ন আহমেদ কিনা? আমি জানি, আমি কখনো কোনো ব্যক্তিগত প্লেয়ারের উপরে মন্তব্য করি না। আমি মনে করি প্রত্যেক ম্যাচে কেউ না কেউ একটু বেশি অবদান ভালো রাখে, কেউ না কেউ একটা অফ ডে তার থাকে। আর কোচিং স্টাফের উপরে আমাদের ইন্ডিপেন্ডেন্স দেওয়া আছে, কোন বেস্ট 11 তারা ফিল করবে সেই জায়গাও আমরা কোনো হস্তক্ষেপ করি না। আমাদের কাজ হলো একটা ভালো পুল অফ প্লেয়ার রেডি রাখা সবসময়, ইনজার্ড প্লেয়ারদেরকে ফিট রাখা এবং এক্সিস্টিং প্লেয়ারদেরকে ইন্সপায়ার করা। তো সেই জায়গাতে আমি মানে যতটুকু পারি সমস্ত আছে আমরা করে যাচ্ছি। আমি ভেরি কনফিডেন্ট যে হংকং টিম বাছাই করার সময় আমাদের বর্তমানে একটু চ্যালেঞ্জ হবে। অনেক প্লেয়ার আছে আমাদের এখন, তো 23 জন চুজ করাটা একটু আমাদের ডিফিকাল্ট হবে, উইচ ইজ আ গুড নিউজ। অ্যান্ড 23-এর থেকে কোন 11 আসবে আমি মনে করি এখানেও একটু আমাদের পরিবর্তনও দেখবো, বাট ইতিবাচক পরিবর্তন। আমরা সেই প্রত্যাশা করছি যে হংকং ম্যাচটা ব্যবসা সফল হবে বাফুফের জন্য, যে আগের ম্যাচের মতো একটা রেকর্ড হবে টিকিট বিক্রিতে এবং একই সাথে এখানে আরো ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। অসংখ্য ধন্যবাদ। যদি আর কেউ না থাকে আমরা আপনাদের ফ্লোরের আলোচনা শেষ করতে চাই, তবে কাউকে অসন্তুষ্ট করতে চাই না। হ্যাঁ, তিনি অত্র অঞ্চলে কমিশনার ছিলেন, আমি ওনাকে একটু রেসপেক্ট করতে চাই, সম্মান দেখাতে চাই। উনি এখানে যেহেতু আসছে ওনার অনুভূতিটা উনি জানাবেন। আপনি এখানে আসেন। আমার কাছে আজকে আসলে আমি আমাদের আজকের যিনি এই প্রতিষ্ঠানের যিনি অভিভাবক সাত্তার ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের জানাশোনা, উনি আমার একজন প্রিয় মানুষ, প্রিয় অভিভাবকও বলবো। এবং আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি, ইতিমধ্যে আপনারা বলেছেন, আপনারা শুনেছেন, আপনারা জানেন, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্যন্ত সিনিয়র একজন নেতা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি। উনি দায়িত্ব নিয়েছেন ফুটবল ফেডারেশনের অল্প দিন, কিন্তু অল্প দিনে ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ফুটবলের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, অনেক উন্নতি হয়েছে। আসলে এখানে এসে আমি অভিভূত হয়েছি, মানে আমার সাথে এখানে আমাদের স্বেচ্ছাসেবক দলের মহানগরের একজন নেতা আছে, আমরা আলোচনা করি আরো মেয়র হবেন ইনশাআল্লাহ, এলাকার মেয়র হবেন যদি আমরা সুযোগ পাই, হয়তো যদি বাক্যে থাকে ওনার সাথে যদি কাউন্সিলর করতে পারি, যদি আমাদের বাক্যে থাকে। এদের যে দাবিগুলি আপনার অবস্থান থেকে
ইনশাআল্লাহ চেষ্টা করবেন এই দাবিগুলি পূরণ করার জন্য। এই আমি বক্তব্য শেষ করছি। কোনো ক্ষতি করে না। আর আপনাদের সম্পর্কে উনি লেখালেখিও করেন, বলেন। সেখানে এই প্রতিষ্ঠানের হাজার হাজার প্রতিবন্ধী মানুষ সেখানে আমরা সহযোগিতা করি। আমরা কিন্তু কোনো ঘরের ভিতরে এনে প্রতিবন্ধীদের ডাক্তার আছে, হ্যাঁ, এই ধরনের লোকজন আছে। আমরা 2,50,000 প্রতিবন্ধী মানুষকে সেলফ এমপ্লয়মেন্ট করেছি। এই যে আমাদের এখন এখানে আমার ডানে আবুল আসছে, অত্র এলাকার একজন বিএনপির কর্মী একজন, তিনি আমাদের আপনার সেবা। আপনার অত্র অঞ্চলে কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিরা কিন্তু বেকার না, এটা বিকজ অফ দিস অর্গানাইজেশন। আপনার আব্দুর রহিম নামে একটা ছেলে ফুল ব্লাইন্ড, তাকে তার ভাই, তার ফ্যামিলি, তার বাবার সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করে দিয়েছে, এবং সে ভবঘুরে রেল স্টেশন অমুক বাস স্টেশনে সে একটা সে নিজে নিয়েছে, এবং ওরা বুঝিয়েছে তার ভাই বোনরা যে তার তো আর বিয়ে শাদী করা দরকার নেই, তার সংসার করা দরকার নেই, তুই এমনি থাকবি, যখন দরকার হবে আমাদের কাছে আসবি, আমরা তাদেরকে। সে কিন্তু মুক্তি পেয়েছে, সে বিয়ে করেছে, তার এখন 2টো ছেলে আছে, তার 20-25টা ছাগল আছে, তার আপনার সে ঘর ভাড়া পায়, সে আপনার আরো কি কি করে, এখন সে বিয়ে পাস করেছে। বাবা বলে, দেখ ওই ঘরের প্রতিবন্ধী ছেলেটি তার ফ্যামিলি চালাচ্ছে, আর তুই বিয়ে পাস করে আমার ঘরে বসে বসে খাচ্ছিস। কারণ ওই বিয়ে পাস ছেলেটা স্বপ্ন দেখে কি জানেন, টেবিল চেয়ার দেখে, তিনি সাহেব হবেন। তিনি ওইরকম একটা চাকরি খোঁজেন যে চাকরিতে উনি সাহেব হবেন। আর আমাদের এই ছেলেটি হচ্ছে ক্ষুদ্র শিল্প এলাকায় কাজ করে সে ওই কাজ করা উচিত, যার যতটুকু শক্তি সামর্থ্য আছে সেটি দিয়ে সে দেশকে আগলে দিতে পারে। এটি খুবই জরুরি, যেটি হচ্ছে না। ঠিক একইভাবে আজকে আমরা বিশ্বে এই প্রথম প্রতিবন্ধী মানুষদেরকে শান্তি প্রতিষ্ঠাকারী হিসাবে, প্রবক্তা হিসাবে তাদেরকে আমরা সৃষ্টি করেছি, করতে যাচ্ছি। আজকে তাদের ট্রেনিং শেষ হয়েছে, তারা তাদের সমাজে গিয়ে তারা প্রথম এখানে প্রমিস করেছে, যেটি আমি এখানে আপনাদের একজনকে রিড আউট করতে বলবো, যে এই ডিক্লারেশনটা আপনারা যেটা করেছেন, এবং এর সভানেত্রী ছিল কে, হ্যাঁ, একটু 7টা পয়েন্ট আপনি যদি একটু রিড আউট করেন, সবাই শুনলো আমার মনে হয়, পুরাটা না পড়ে আর কি। হ্যাঁ, এরকম হয়। আবার আমাকে যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার বা যেখানে সবচেয়ে বাসের ভিড় জমা থাকে, আমাকে এই ফাঁকে জীবন বাজি নিয়ে চলতে হয়। এই বিষয়টা আপনি একটু দেখুন। ধন্যবাদ। 100% আমাদের চুজ আছে, বাট বিশেষ করে আপনাদের জন্য বা ডিসেবল কমিউনিটির জন্য আমরা আরেক সচেতন হতে হবে। তো সেই জায়গাতে কি করতে হবে? সেই জায়গাতে দেখেন, রাজু ইন্ডিয়া এবং বাংলাদেশ এবং ইংল্যান্ড পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ম্যাচ হয়েছিল ত্রিদেশীয় সিরিজে, সেখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। তো স্যার, আমাদের সমস্যাটা হচ্ছে এই ক্রীড়া ক্ষেত্রে আমাদের, যেমন আমার নিজেরই এখন দাবা কোড নাই, আমি হয়তো ডিসেবল বা অলরেডি এনেবলড পারসনস নাই। তার জন্য কি হয়, যখন ডিএপি পাস করে, কি বিশাল একটা জিনিস, ঢাকা এরিয়া প্ল্যান, মাস্টার প্ল্যান, এখানে কত কত বড় বড় ইঞ্জিনিয়ার থাকে, বুয়েট থেকে কত কত বিদেশ কনসালটেন্ট থাকে, ওয়ার্ল্ড ব্যাংকের লোকজনও থাকে, শুনেছি দেখেছি। কিন্তু বাস্তব চিত্রতে ডিএপি তে কি আসলো, মানে ডিসেবল পারসনদের জন্য কোন রকমের প্রভিশন রাখা হলো না। ওয়াই? বিকজ শুরু থেকে আমরা ইগনোর করে গেছি। সেই জায়গাতে আমরা থাকতে চাই না। আই এশিওর ইউ, ঢাকা সিটি কর্পোরেশন থেকে বলেন বা এলজিআরটি থেকে বলেন, কতবার পেপার পত্রিকাতে পোস্ট করে, ফেসবুকে পোস্ট করে, বাথরুম বানাইছে, বাথরুম বানাইছে, বাথরুম বানাইছে। বাথরুমে ঢুকতে পারতেছি যে আমরা যারা ডিসেবল বা অলরেডি এনেবলড, বাথরুমে ঢুকে তো আটকেও যাচ্ছি, মাঝে মধ্যে বের হতে পারতেছি না, ঢুকতে পারি। সো আমাদের, যেটা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, যে আমাদের রাজনৈতিক এখন চিন্তা হলো আমাদের এভরিডে লাইফে আমরা কি ইমপ্রুভমেন্ট আনতে পারি। বড় বড় অনেক এমপি হবে, অনেক মন্ত্রী হবে, পার্লামেন্টে বসে বক্তৃতা দেবে, হয়তো পলিসিও বানাবে, পলিসি অনেক আছে, আইন অনেক আছে। প্রতিদিনের সমস্যাগুলোকে কে সমাধান করবে? প্রতিদিনের জীবনযাপনকে কে আরেকটু বেটার করতে পারবে? সেই জায়গাতে আমরা কমিটমেন্ট দিয়ে যাচ্ছি, আমি কমিটমেন্ট দিয়ে যাচ্ছি আপনাদের সামনে। আজকে ডিজিটাল যুগ, ক্যামেরাও সবগুলো ওপেন আছে। তো আমার কথাটা আমি যেগুলো পরে বলতে পারি, আপনারা ধরতে পারবেন কদিন পরে। সো তাই আমি ওপেনলি আমার কমিটমেন্ট দিয়ে যাচ্ছি। আপনাদেরকে এখন কি করতে হবে প্লিজ
হচ্ছে এই জিনিসটা দেন তার দরকার। আমাদের সবচেয়ে বড় করাপশন হলো মেডিকেল সেক্টরগুলোতে, তাই যেটা বলে আমি এই জন্য হেসে দিচ্ছি, অন্য কারণে না। বাট ইউ আর রাইট, ইন প্রিন্সিপল আমাদের, যেটা আমি আবারও বললাম, একদিকে আমাদের একটা সামাজিক পরিবর্তন প্রেশার তৈরি করতে হবে, মানে একটা সুস্থ সবল। স্যার একটা অ্যাড করবো? জি বলেন প্লিজ। স্যার আপনার যে হচ্ছে যে উন্নয়নগুলো যে কমিটিগুলো হয়, যেমন হচ্ছে অ্যাক্সেসিবিলিটি বিষয় শুনেছেন হয়, তাহলে স্যার আই থিঙ্ক বেনিফিটেড মানে ভালো বেশি। I agree যে আমাদের নিজস্বই, as I said, charity starts at home, আমাদের নিজস্বই ভালো। আরেকটু বলে, এই খেলাটা আমার সংগঠনের একটা লিস্ট বাইরে চলেছিল। এই খেলাটার মাধ্যমে আমি প্রতিবন্ধীদের উন্নয়নের মূল ধারায় নিয়ে আসতে সক্ষম হয়েছে এবং উত্তর জেলায় তৎকালীন যারা ছিল এই খেলাটাকে দেখে আমাদের ফান্ড দিয়েছে আমাকে। আমি যে এখানে আছি যে এই খেলাটার কারণে। ধন্যবাদ। তৃতীয় লিঙ্গ ব্যক্তিদেরকে যুক্ত করা হয়েছে, যেটা স্যার একজন প্রতিবন্ধী ব্যক্তি আমরা যাদেরকে মনে করি শারীরিকভাবে হয়তো আমাদের কিছু ত্রুটি আছে, কেউ আমরা দৃষ্টি প্রতিবন্ধী, কেউ কারো হাতে প্রবলেম আছে, শারীরিক প্রতিবন্ধী। তো যে তৃতীয় লিঙ্গের যিনি ব্যক্তি আছেন তার কিন্তু এই ধরনের কোনো প্রবলেম নেই। এখন প্রতিবন্ধী বাংলাদেশে স্যার যেটা বলেছেন 15% প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য আপনি কোটা ব্যবস্থা 1% রেখেছেন, তার মধ্যে ইনক্লুডেড তৃতীয় লিঙ্গ। এটা স্যার কখনোই সমতা হতে পারে না। তাই আপনার কাছে আমাদের প্রস্তাব হচ্ছে, আপনারা বিএনপি সরকার যখন গঠন করবে, আপনারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্বতন্ত্রভাবে কোটা ব্যবস্থাটা রাখবেন, এবং সেটা 1% না স্যার। আমাদের দাবি হচ্ছে একটা দেশের জনগণের 15% 50% হয়ে থাকে, তাহলে তো স্যার এই 15% মানুষের জন্য মিনিমাম একটা অ্যামাউন্ট, মিনিমাম 15% বাজেটে থাকা দরকার, তাদের জন্য বরাদ্দ থাকা দরকার বাজেটে। তো সেইটা নাই স্যার, সেটা তো নাই। অপরদিকে আমরা যেটা ইনডিরেক্ট ট্যাক্স দিই সেটাও যদি আমাদের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়, সেটাও তো একটা কাজে আসে, সেটাও কিন্তু আমাদের জন্য নাই। তাহলে আমাদের জন্য আছে নাকি? তো স্যার এই বিষয়টা একটু দেখবেন। আর স্যার কর্মসংস্থানের বিষয়টা একটু অ্যাড করি এইখানটাতে, সেটা হচ্ছে স্যার আমাদের মধ্যে যারা ভালো খেলছে, প্রাইমারি স্কুল থেকেই কিন্তু আমাদের শিক্ষা যাত্রাটা শুরু হয়। সেই ক্ষেত্রে যদি এখন এই বিদ্যালয়গুলো রেডি, মানে ইন্টারনাল পরিবেশ ঠিক আছে, কিন্তু আমি যদি আমার শিশু যদি হুইল চেয়ার ইউজার হয় তো বিদ্যালয়ে যেতে পারতেছে না রাস্তার জন্য। সেই ক্ষেত্রে আমি বলবো যে বিগত নেত্রী আমাদের বেগম খালেদা জিয়া বলছে যে ক্লাস 5 পর্যন্ত অন্তত বাধ্যতামূলক থাকছে যে কেউ শিক্ষিত হোক এই পর্যন্ত অন্তত। সেই ক্ষেত্রে যদি বিদ্যালয়ে না যেতে পারে, সেক্ষেত্রে বাধ্যতামূলক করা যায় না যে প্রাইমারি বিদ্যালয় বা আশেপাশের রাস্তাটা অ্যাক্সেসেবল হোক। এটা আমার আপনার কাছে চাওয়া। সমস্যাটা হয় যে ওই স্কুলগুলোতে টয়লেট ব্যবস্থা থাকে না, মানে একটা হুইল চেয়ার যে টয়লেটে যাবে সেই ব্যবস্থা থাকে না বা নেই বললেই চলে। তার বলবো যে রাস্তার সাথে এই দুইটা জিনিস একটু মাথায় রাখবেন প্লিজ। স্যার আমাদের ক্ষেত্রে সরকারের সুবিধা হবে সঠিক জরিপ করা এবং আমাদেরও উপকৃত হবে। কারণ আমি কালকে আমি স্টেশনে টিকিট কাটতে গিয়েছি আমার বন্ধুর জন্য, ট্রেনের টিকিট, মানে যে টিকিট দেয় সে বলে সিগনেচার করে নিয়ে আসুন ট্রেন মাস্টার থেকে। কিন্তু আমি শারীরিক প্রতিবন্ধী, আমি হাঁটতে পারতেছি, কিন্তু আমার বন্ধু যদি ব্লাইন্ড হতো সেখানে যেতে পারতো না। অবশ্যই তাহলে যে কার্ডটা আমাকে দেওয়া হয়েছে, অবশ্যই তাহলে কার্ডটা পরিপূর্ণ কাজ হোক। অ্যানালগ কার্ডের কি দরকার, ডিজিটাল হোক, স্মার্ট কার্ড হোক, তার সিভি থাকুক সব সম্পূর্ণ। হতে পারে না স্যার? 100% হতে পারে, হওয়া উচিত, হতে পারে, হওয়া উচিত, and ইনশাআল্লাহ হবে। মানে অল থ্রি আমি এখনো বলে দিলাম, কারণ যেটা এইখানে বলা হয়েছে প্রতিবন্ধীরা সমন্বিত শিক্ষা অধিকার, তার মানে যারা অপ্রতিবন্ধী এবং প্রতিবন্ধী বাচ্চারা একসাথে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু আমাদের প্রতিবন্ধী যে 13 রকম প্রতিবন্ধী, তাদের মধ্যে 7 প্রতিবন্ধী আছে তারা ইশারা ভাষায় বলতে পারে। এখন আমার প্রশ্ন হলো, যেহেতু আমরা সমন্বিত শিক্ষা দিতে যাচ্ছি, 7 প্রতিবন্ধী
আলী তোমারটা একটু পরে উনি দিয়া তারপরে ঢাকা লাকি এই রাজশাহী রাজশাহী গান করে ঠিক আছে শামিমা মরসুম আক্তার সাহারা প্রশ্ন করবেন কি পেলাম এদিকে এই লাইন থেকে আক্তার আসো থ্যাংক ইউ হ্যাঁ কি পেলাম শাড়ি পরেছে সে ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে এই কথাগুলো প্রচার করে সব জায়গায় যেগুলো আমি বলছি আগুন ছাড়া লালজু লালজু আসো তোমার নামটা আজকে যে নামাজটা গেল আমেনা ইসলাম কিয়া